ওকে, গুড ইভিনিং সবাইকে। হ্যালো। কথা শুনতে পাচ্ছ তো সবাই নাকি? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত জর্জ হারবার্ট পড়েছি এবং তার পয়েমগুলো শেষ করেছি নাকি? এবং তোমাদের একটু রিভিশন করতে বলেছিলাম, তো সবাই কি করছো? রিভিশন দিয়েছো? জি কি স্যার। অবস্থা? আচ্ছা, যদি রিভিশন দিয়ে থাকো, কারো কি কোনো প্রবলেম আছে কোথাও বুঝতে? না স্যার। যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলতে পারো। আর ইতিমধ্যে আমি কোশ্চেন আনসারগুলো শেয়ার করে দিয়েছি। ফ্যারি কুইন তো 22 তারিখ পর্যন্ত থাকবে। জর্ডানের দেওয়া হয়েছে, জর্জ হারবারের দিয়ে দিয়েছি। যাদের ফ্যারি কুইনটা পড়া হয়ে যাবে তারা অন্যটা করে ফেলবা। আচ্ছা, আর আমরা চেয়েছিলাম অরণ্যকটা পড়তে নাকি? তো আমি অরণ্যকটা কি সবাই পড়েছি আমরা? অরণ্যক, জি স্যার। তো আমি এটা নেক্সট ক্লাসে শুরু করি। আজকে বরং আমরা আমাদের এই পোয়েট্রির এই পার্টের অ্যান্ড্রু মার্ভেলের যে কবিতা দুইটা আছে ওটা আজকে আজকে আমরা মোটামুটি শেষ করে ফেলি। হ্যাঁ, তাহলে এই ইয়াটা আমাদের মোটামুটি হয়ে যাবে। বাকি থাকবে প্যারাডাইস লস্ট, ওটা আমরা শেষের দিকে করবো। তো এই জন্য আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী পার্টে। এখন যদি এর ভিতরে কোনো প্রবলেম থাকে আমাকে একটু শেয়ার করতে পারো আগে, যদি কারো কোনো প্রবলেম থাকে গতকাল যেগুলো পড়েছি আমরা। কালকে আমরা কি কি পড়েছিলাম কবিতা মনে আছে? The Easter wings Easter and the wings collar. and the Easter collar. wings and collar. স্টার উইংস এবং দ্য কলার। জি স্যার। আচ্ছা, এই দুটাকে আমরা ঠিকমতো বুঝেছি তো? Ji sir. বুঝলে ভালো, ভেরি গুড। বইয়ের প্যারাফ্রেজ, সামারি এগুলো একটু পড়তে বলেছিলাম তোমাদের বই থেকে, সেগুলো নিশ্চয়ই পড়েছো। যদি কারো কোনো প্রবলেম না থেকে থাকে তো আমরা উই ক্যান মুভ টু আওয়ার নিউ পয়েট। নিউ পয়েট হচ্ছে কি অ্যান্ড্রু মার্ভেল, তাই না? আমরা আছি 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি। আমরা কয়টা ড্রামা পড়েছি পর্যন্ত বলো তো? 3টা। আমরা 3টা ড্রামা পড়েছি, এখনো আছে 3টা ড্রামা। আমরা সেকেন্ড চক্রে এসে সব মানে এখন আমরা যাব 50% শেষ করতে করতে, সেকেন্ড চক্রে এসে আমরা একবারে ফিনিশ করব। তো মোটামুটি আমরা সেকেন্ড মান্থ আমরা শেষ করলাম, তাই না? সেকেন্ড মান্থ আমরা আজকে শেষ করলাম। তো কিছু কিছু জায়গাতে আমাদের একটু টাইম লাগবে, যেমন ড্রামাগুলোতে টাইম লেগেছে, কিন্তু এই জায়গাতে কিন্তু আমাদের দেখো টাইম লাগেনি, না? দুইটা একটা ক্লাসে কিন্তু হয়ে যাচ্ছে। এরকম কিছু কিছু জায়গা রয়েছে যেখানে টাইম একটু বেশি লাগবে, কিছু কিছু জায়গা রয়েছে একদমই টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এইভাবে গড়ে আমাদের আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। ওকে, তাহলে আমরা দুইটা কবিতা আজকে আমরা পড়ার চেষ্টা করব, দেখি টাইমে আমাদের কি বলে। আর আজকে হচ্ছে কি বার জানো? আমাদের বুধবার, তাই না? আজকে হচ্ছে বুধবার। তো আগামী শনিবারে তোমাদের ছুটি থাকবে, একটু বলে রাখলাম। আগামী শনিবারে তোমাদের ছুটি থাকবে, কারণ ওই দিন আমাদের হচ্ছে হলি স্যাটারডে। ঠিক আছে তো? কারণ ইস্টার সানডের আগের দিন ওইটা। ঠিক আছে? যেহেতু ইস্টার সানডের আগের দিন, তো আমি তো গ্রামে থাকবো। যেহেতু গ্রামে থাকবো তো ক্লাসটা নেওয়া সম্ভব হবে না। ওই দিন উৎসবও থাকবে, আমাদের ধর্মীয় কিছু চার্চে আগের রাতে প্রোগ্রাম থাকে। তো সেই হিসাবে ওই দিন ছুটি থাকবে। নেক্সট ক্লাস হবে আমাদের সোমবারে। হ্যাঁ, আর আমি শুক্রবারেও গ্রামে যাব, একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকবা, কারণ ওই দিন হচ্ছে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে প্রোগ্রামের দিন গ্রামে যাব। যদি গ্রাম থেকে চলে আসি তাহলে আমি ক্লাসটা নিতে পারি। আমি ওই শুক্রবারের সকালেই জানিয়ে দিব তোমাদের, ঠিক আছে?
শুক্রবারে সকালে বা আমি জানিয়ে দিব যে ক্লাসটা আমি নিতে পারবো কিনা। যদি নেই তাহলে শুক্রবারে ক্লাস নিব, না হলে একবারে সোমবারে ক্লাস থাকবে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে থার্ড ইয়ারের যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তখন আমরা কিছু কিছু ক্লাস মিস করেছি, ওই থার্ড ইয়ারের টাইমটাই তোমাদের কিছু কিছু ক্লাস নিয়ে আমি একটু আগে নেওয়ার চেষ্টা করবো। ওই সময় যেহেতু ওদের ক্লাস যখন পরীক্ষা চলবে আমরা ওই টাইমটা ফাঁকা পাবো, ওই জায়গাতে আমরা চেষ্টা করবো বিষয়গুলোকে কভার আপ করতে, যেগুলো আমাদের একটু টাইমিংয়ে মিস হয়েছে। ওকে, তাহলে আমরা আছি এখন অ্যান্ড্রু মার্ভেল, টু হিজ কয় মিস্ট্রেস অ্যান্ড দ্য ডেফিনেশন অফ লাভ, এই দুইটা কবিতা আমরা আজকে পড়ে ফেলবো। কবিতাগুলো খুব ইন্টারেস্টিং, মানে প্রথমে আমাদের একটু খারাপ লাগবে পড়তে, একটু মনে হবে কেমন সেন্সুয়াল জাতীয় বিষয়টা, কিন্তু একটু মনোযোগ দিলে পারে আমরা এগুলোর মানে ভাবার্থটা বা বিষয়বস্তুটা বুঝতে পারবো যে আসলে তিনি এগুলো কেন বলেছেন। তো আমরা রবার্ট হেরিকের একটা কবিতা পড়েছিলাম না? রবার্ট হেরিক ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। জি স্যার, ডেফোড। জি কি স্যার। পড়েছিলাম? কবিতা রবার্ট হেরিকের একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, নাম কি মনে আছে? ড্যাফোডিল। ড্যাফোডিল। টু ড্যাফোডিল। হ্যাঁ, টু ড্যাফোডিল। ওখানে কি নিয়ে কথা বলা হয়েছে বলো তো? ড্যাফোডিল ফুলের বিউটি নিয়ে কথা বলা হয়েছে নাকি শর্ট স্প্যান অফ লাইফ? শর্ট স্প্যান অফ লাইফ বা শর্ট এক্সিস্টেন্স অফ লাইফ নিয়ে কথা বলা হয়েছে, তাই না? শর্ট স্পন। তো ওখানে ঠিক আমরা একটা শব্দের সাথে পরিচিত ছিলাম, সেটা হচ্ছে দেখো এই শব্দটা কি আমরা পেয়েছিলাম, দেখো কার্পি ডিএম। এই যে কার্পি ডিএম, সিজ দ্য ডে, এরকম একটা নভেলও আছে, নভেলা আছে সিজ দ্য ডে নামে, ফোর্থ ইয়ারে তোমরা সম্ভবত পাবা। সিজ দ্য ডে এর উদ্দেশ্য কি? এর কথা হলো যে সময় যেহেতু কম, দেখো এইটা সার্চ দেওয়ার সাথে সাথে দেখো আমাদের এই টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতার লাইন চলে এসেছে, ঠিক আছে? দেখো টাইম লাইন কিন্তু চলে এসেছে, মানে এইটার সাথে খুবই রিলেটেড। এই জন্য গুগলে শুধু সার্চ দিয়েছি কার্পে ডিএম, তার সাথে আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি তার লাইন কিন্তু চলে এসেছে। তার মানে কার্পে ডিএম মানে কি বোঝায় দেখো, ইউজ টু আর্জ সামওয়ান, কাউকে উৎসাহিত করা, কাউকে মানে বোঝানো যে টু মেক দ্য মোস্ট অফ দ্য প্রেজেন্ট টাইম অ্যান্ড গিভ লিটল থট টু দ্য ফিউচার, মানে বর্তমান সময়কে বেশি গুরুত্ব দেওয়া এবং ভবিষ্যৎকে নিয়ে না ভাবা। কারণ ভবিষ্যৎ আমরা আসলে পাবো কি পাবো না তা আমরা জানি না, কিন্তু ভবিষ্যৎ তো প্রেজেন্ট হয়েই তো অতীতে চলে যায়, তাই না? কার অতীত সবচেয়ে ভালো হয় বলো তো? কার অতীত সবচেয়ে ভালো হয়? বলো, কার অতীত সবচেয়ে ভালো হয়? যার প্রেজেন্ট প্রেজেন্টটাকে যার প্রেজেন্ট ভালো হয় তার অতীত ভালো হয়। হ্যাঁ, মানে যে প্রেজেন্টটাকে ভালো মতো ব্যবহার করতে পারে, ঠিক আছে? তো কারণ কি, প্রেজেন্টটাই তো অতীত হয়ে যাচ্ছে আর ফিউচারটাই তো প্রেজেন্ট হিসেবে, তার মানে প্রেজেন্ট ইজ এভরিথিং। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, কারণ ইউ ক্যান ডু এনিথিং, ইভেন ইউ ক্যান অল্টার দ্য পাস্ট, সো উই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট, সো উই অনলি নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট। প্রেজেন্টকে আমরা যেভাবে ইউজ করতে পারবো আমাদের ভবিষ্যৎটা ঠিক সেভাবেই ইউজ হবে এবং আমাদের অতীতটা ঠিক সেভাবেই মেমোরাইজ হবে, আমাদের মেমোরিতে আমরা ভালো কিছু পাবো। অতএব প্রেজেন্টকেই সবসময় গুরুত্ব দেওয়া। তো কার্পে ডিএম মানেই হলো যে প্রেজেন্ট নিয়ে চিন্তা করা, প্রেজেন্টকে নিয়ে ভাবা, ঠিক আছে? সিজ দ্য ডে মানে আজকে দিনটাকে সিজ করো, মানে এই প্রেজেন্টটাকে তুমি একদম ভালো করে ব্যবহার করো, হ্যাঁ? টেক ফুল অ্যাডভান্টেজ অফ প্রেজেন্ট অপরচুনিটি। This sentiment is found not only in classical literature but in much of English literature. যেমন হচ্ছে গ্যাদার ইয়ে rosebuds while you may, or had you but word enough and time, this coyness lady were no crime. এগুলো আমরা একসাথে পাবো। তো এটাই হচ্ছে তার থিম। তো আমরা একটু পড়া শুরু করি। তোমরা এই যেগুলোর আমি শীট দিই বিশেষ করে এগুলো একটু পড়ার চেষ্টা করবা, হ্যাঁ? আর যেগুলো বই থেকে বলি সেগুলো বই থেকে ভালো করে পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, এখানে অনেকগুলো কবিতার কথা বলা আছে, তার ভিতরে আমরা মাত্র এই দুটো কবিতা পড়বো। ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসে কিন্তু এই কার্পে ডিএম নামেই নিয়েই কথাটা বলা আছে মেইনলি। তো আমরা সরাসরি কবিতাতে চলে যাই, তারপরে তোমরা এগুলো সহজে বুঝতে পারো। অনেক বড় কথা, অনেক কিছু লেখা আছে। যাও, টু হিজ কয় মিস্ট্রেস। কয় মিন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ কয়? লজ্জিত, লাজুক। হ্যাঁ, অনেক মেয়ে থাকে না একটু লাজুক টাইপের, অল্পতেই লজ্জা পায়, হ্যাঁ, লজ্জায় জড়িয়ে যায়, এরকম একটা বিষয়, হ্যাঁ, যে মানে একদম মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা, হ্যাঁ? যে কয় মিন্স শাই,
or pretending to be shy, কেউ লজ্জা করার ভান করে আর কেউ আসলেই লাজুক, often in a playful or flirtatious way, সবচেয়ে এই কথাটা জরুরি, flirtatious মানে কি, flirtatious ওয়েতে লজ্জা বা ভান দেখানো। হ্যাঁ, flirtatious মানে কি জানো তো? ফ্লার্ট করা মানে কি? What is the meaning of flirt? জানা আছে? এর একটা বাংলা শব্দ আছে, একটু গার্ল টাইপের হয়। হ্যাঁ, বলছে বিহেভিং ইন সাচ আ ওয়ে অ্যাজ টু সাজেস্ট আ প্লেফুল সেক্সুয়াল অ্যাট্রাকশন টু সামওয়ান, মানে এমন ভাবে লাজুক ভাব দেখা সেখানে লজ্জার থেকে সেক্সুয়াল অ্যাট্রাকশনটাই বেশি উঠে আসে। এবং এর বাংলা মিনিংটা যদি আমরা একটু দেখি তো তোমরা একটু পড়ে নিও। আমি এই যে বুঝতে পেরেছো বাংলাটা? একটু গার্ল টাইপের, আমি উচ্চারণ করছি না, তোমরা একটু দেখে নাও। এই সেন্সটাকে বলতে ব্যবহার করা হয়েছে, ফ্লার্ট। ওকে, তো এখানে কয় মানে হচ্ছে এরকম লাজুক ভাব দেখানো। হ্যাঁ, কোনো কিছু বললে পারে মনে করা যে না আমি এটা পারি না, আমি এটা করব না, আমি এটা হবে না, আমার ভালো লাগছে না, ইত্যাদি কথা বলে সেগুলোকে মিস করা। তো এখানে ঠিক যে জিনিসটা দেখানো হয়েছে সেখানে মেইনলি বলা হয়েছে কি যে স্পিকার। এখানেও কিন্তু দেখুন আমরা গত ক্লাসে জন ডানের ক্ষেত্রে পেয়েছিলাম লাভার এন্ড বিলাভেড, তাই না? এরা সবাই যেহেতু মেটাফিজিক্যাল পয়েন্ট, তো জন ডানের কবিতা আমরা পেয়েছিলাম কি লাভ কেন্দ্রিক, না? লাভার এবং বিলাভেড। এবং ওখানে আমরা কে কথা বলছিল, বিলাভেড কথা বলছিল নাকি লাভার কথা বলছিল? কে স্পিকারটাকে? লাভার, তাই না? এখানেও ঠিক লাভার হচ্ছে স্পিকার। তাহলে এখন মনে করো প্রেম প্রস্তাব করতেছে লাভার তাকে, ঠিক আছে, তো প্রপোজ করতেছে, কিন্তু লেডি প্রত্যাখ্যান করতেছে, মানতে চাচ্ছে না, তার প্রস্তাবকে গ্রহণ করছে না। তো এরকম ভাবে প্রায় প্রস্তাব করে কিন্তু মেনে নেয় না, ঠিক যেমন করে আমরা ডব্লিউ বিয়েটস এর কথা মনে আছে? ডব্লিউ বিয়েটস, জি স্যার। হ্যাঁ, সে কার প্রেমে পড়েছিল ব্যক্তিগত জীবনে? কাকে ভালোবেসেছিল মনে আছে? মডগন। স্যার আপনার কথা অনেক কেটে কেটে আসছে। হ্যাঁ, মডগন, তাই না? কি কথা সমস্যা বুঝতে? কাউন্টটা কেটে কেটে আসছে। জি স্যার। আরে নেটওয়ার্ক কথা কেটে আসছে। আরে দাঁড়াও, আমি তাহলে মোবাইল ডেটটা শুরু করি। কি অবস্থা, এই যদি হয় অবস্থা ওয়াইফাই এর তাহলে তো বিপদ। দাঁড়াও আমি একটু নেটটা, আচ্ছা তো যাই হোক, ডট কিংবা এম্বার রাইটিং নিয়ে দেখতে পারেন স্যার। আচ্ছা তো দেখি, এটাতে সমস্যা খুব একটা দেখা নেই, ইদানিং দেখতেছি হচ্ছে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেটাতে চলে আসি। তাহলে যে আমরা সেই মডগনের কথা বলতেছিলাম যে ডব্লিউবিএস অনেক দিন অপেক্ষা করেছে, অনেক দিন অপেক্ষা করার পর কোন বয়সে গিয়ে বিয়ে করেছে জানো? কত বছর বয়সে বিয়ে করেছে ডব্লিউবিএস? হ্যাঁ বলো তো, জানা আছে? না স্যার জানা। 51 বছর বয়সে গিয়ে তিনি বিয়ে করেছেন, জানো তো? হ্যাঁ, অপেক্ষা করতে করতে যখন হলো না, দেখো তার বয়স হচ্ছে কত? 1865-তে জন্ম, 1865 তো, আর শেষে দেখো 1865 এর এটা হচ্ছে কত? 1917। তাহলে কত হয়? 1865, তাহলে 65 হতে ওদিকে কত বছর? 35, তাই না? 52 বছর। আর এদিকে 17, 52 বছর। 52 বছর। হ্যাঁ, 51-52 বছর বয়সে তিনি বিয়ে করেছেন। অক্টোবর, এই একটু টাইমটা কম বেশি। সেই হিসাবে দেখো 25th বার্থডে, এবং যাকে বিয়ে করেন তার নাম হচ্ছে জর্জিয়ানা হাইড লি। একে তিনি বিয়ে করেন 52 বছর বয়সে। চিন্তা করছো, অপেক্ষা করে আর থাকতে পারেনি। মড করার জন্য অপেক্ষা করতে করতে আমরা থার্ড ইয়ার একটা কবিতা পাবো, থার্ড ইয়ারে তো, আচ্ছা ওটা তো ডব্লিউবিএস এর না, অন্য কারো ওইরকমই একটা সেন্স আসবে আর কি। আমরা পরবর্তীতে ফোর্থ ইয়ারে পাবো ডব্লিউবিএস এর কবিতা।
তো ঠিক ওরকম তাহলে কতদিন দেরি করে ফেলেছে, কিন্তু সময় কি বসে থাকতেছে বলো তো, বয়স কি বসে থাকতেছে? হুম, না স্যার। 17-18 বছরের, হ্যাঁ 17-18 বছরের একজন ইয়ুথ, সে বিয়ে করেছে 52 বছর বয়সে। 52 বছর বয়স মানে কি ইয়ং না ওল্ড হয়ে যাওয়ার কাছাকাছি? হ্যাঁ কল স্যার। হ্যাঁ, ওল্ড এর কবরের কাছাকাছি। তখন কি আর ওই বিয়ে করার সেই মজা নাকি যেটা আমাদের ইয়ংরা পায়? হ্যাঁ, বিয়ে করা, একটা আবেগী জীবনযাপন করা, সেই সময় কি তখনকার সংসার হচ্ছে জাস্ট দায়িত্ব পালন করা, তাই না? 52 বছর বয়সে গিয়ে তখন এটা হয়ে যায় দায়িত্ব, একটা সংসার করতে হবে, সন্তান পালন করতে হবে, এইরকম একটা বিষয় হয়ে যায়। তাই বলছে সময় তো আর বসে থাকতেছে না, সময় কিন্তু হুড়হুড় করে চলে যাচ্ছে। তাই আমাদের যে স্পিকার, সে তার বিলাভেডকে বলতেছে যে তুমি লজ্জা পাও, আমার কথা না মেনে নাও, তাতে কোনো আপত্তি নেই। বলছে হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ এন্ড টাইম, যদি পৃথিবীতে আমাদের জন্য যথেষ্ট টাইম থাকতো, যদি আমাদের বয়স হতো 1 কোটি বছর, যে আমরা পৃথিবীতে 1 কোটি বছর থাকতে পারতাম, তাহলে তোমার এই লজ্জাটা, বলছে দিস কয়েনেস লেডি ওয়ার নো ক্রাইম, তাহলে তোমার এই লজ্জা পাওয়াটাকে আমি খারাপ বলতাম না, তাই তো, ভুল বলতাম না। তুমি লজ্জা পেতেই পারো, তুমি আমার প্রেমের প্রত্যাখ্যান করতেই পারো, কিন্তু এটা তো ভাবতে হবে যে সময় কিন্তু থাকতেছে না, সময় কিন্তু হুড়হুড় করে চলে যাচ্ছে। তুমি আজকে মনে তোমার বয়স 18, 19, 20, কিছুদিন পরে দেখবো আমি 25 হয়ে গেছি, তারপরে 30, তারপর 40, আমার বয়সের শেষের দিকে। সময় কিন্তু চলে যাচ্ছে। তাই বলছে আমাদের যদি থাকতো সময়, এই পৃথিবীতে যদি যথেষ্ট সময় আমরা পেতাম, তাহলে তোমার এই কয়েনেসটা আমার কাছে খুব একটা কি হতো না, ক্রাইম বলে মনে হতো না, অপরাধ বা হচ্ছে কোনো খারাপ কিছু বলে মনে হতো না। তখন আমরা কি করতাম, তখন যেহেতু আমরা প্রচুর সময় পাচ্ছি, 1 কোটি বছর আমরা পৃথিবীতে বাঁচবো, তো সেই হিসাবে আমরা তখন কি করতাম, উই উড সিট ডাউন এবং থিঙ্ক, আমরা না বসে বসে ভাবতাম, তাই তো, আমরা বসে বসে ভাবতাম হুইচ ওয়ে টু ওয়াক, যে আমরা হয়তো 10 বছর ধরে ভাবতাম যে আমরা কোন দিকে হেঁটে যাব বলো তো, ঠিক আছে তো, আমরা কোন দিক দিয়ে হাঁটবো, কিভাবে হাঁটবো, ঠিক আছে তো, কিভাবে চলবো, কোথায় থাকবো, কি খাবো, এইগুলো নিয়ে আমরা এক একটা মানে কি বলবো, এক একটা টপিকের জন্য আমরা 10 বছর করে সময় দিয়ে দিতাম ভাবার জন্য, যে তুমি 10 বছর ভাবো গা যাও। কিন্তু সেই 10 বছর কি ভাবার টাইম আছে? হ্যাঁ বলো, টাইম আছে কিনা? না না স্যার। স্যার। তাহলে মুহূর্তের মধ্যে সময় শেষ হয়ে যাচ্ছে, অতএব বসে ভাবার টাইম নাই। তাই বলছে যদি আমাদের সময় থাকতো তাহলে আমরা বসতাম, বসে ভাবতাম হুইচ ওয়ে টু ওয়াক, কোন দিকে যেতে হবে, এন্ড পাস আওয়ার লং লাভস ডে, হ্যাঁ, এবং আমরা না হয় বসে বসে আমাদের ভালোবাসার দীর্ঘ সময়গুলোকে এভাবেই জাস্ট দূরত্ব বজায় রেখেই পাস করতাম না হয়, ঠিক আছে তো, আমরা পাস করে দিতাম, কোনো সমস্যা ছিল না। দাও তুমি থাকতে বাই দ্য ইন্ডিয়ান গঙ্গা সাইড শুড রুবিস ফাইন্ড, তুমি না হয় যেতা ওই গঙ্গা নদীর পাশে, ইন্ডিয়ার যে গঙ্গা নদী আছে না, সে গঙ্গাজের সাইডে গিয়ে তুমি না রুবি কুড়াতা। রুবি কি জিনিস বলো তো? মূল্যবান পাথর। স্যার ওই মূল্যবান একদম। কড়ি কড়ি। দেখো রুবি, এই যে এরকম পাথর, হ্যাঁ, রুবি রেফার্স টু আ জেমস্টোন, প্রোগ্রামিং, এটা তো আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে গেছে, আমরা জেমস্টোনই ভাবি, হ্যাঁ। তা বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবতেছে, ওটা আমরা দেখবো না, এটার অন্য সেন্স বোঝাচ্ছে। আবার রুবি ছেলে না মেয়ের নাম হতে পারে সেটা বলতেছে, হ্যাঁ, রুবি নাকি পুরুষ না, এত কিছু না, হ্যাঁ। তাহলে ওই গঙ্গার পাশে পাশে বসে বসে তুমি রুবি কুড়াইতা, আর আমি থাকতাম কোথায়, আর আমি থাকতাম বাই দা টাইড অফ হাম্বার, হাম্বার যে রিভার আছে সেই রিভারের, তাই তো, স্রোতের পাশে বসে উড কমপ্লেন, আমি শুধু কমপ্লেন করতাম তোমাকে নিয়ে, যে কবে তোমাকে পাবো, তুমি কবে আমার কাছে আসবে, এই নিয়েই মনে করো আমি 50 বছর ধরে শুধু কমপ্লেনই করতাম, কোনো সমস্যা হতো না, ঠিক আছে। তাহলে যদি আমাদের যথেষ্ট সময় থাকতো, তাহলে আমরা 1 মাইল যেতে না হয় 1 বছর টাইম নিতাম, যে আমরা 1 মাইল যাব 1 বছর ধরে, ধীরে ধীরে যাব, এত তাড়াহুড়ো কিছু নাই। ঠিক এরকম একটা কবিতা বলেছিলাম, কোথায় বলো তো, ফার্স্ট ইয়ারে, যে মৃত্যুর পরে আমাদের কি কোনো তাড়াহুড়ো থাকবে? আমাদের কি কোনো টাইম আছে, টাইম লিমিট থাকবে?
যেমন পৃথিবীতে টাইম লিমিট আছে না, এই যারা তাড়াহুড়ো করছে, স্যার কোর্স শেষ করতে হবে, সামনে পরীক্ষা এগিয়ে আসতেছে, কত কিছু, কিন্তু মৃত্যুর পর আর কোনো তাড়াহুড়ো থাকবে বলো তো? No, sir. আমরা ইটারনিটি পেয়ে যাব। ইটারনিটি ইমিউনিটি ক্যান্সার। হ্যাঁ, আমরা তো জানি না আসলে মৃত্যুর পর কি হবে, তারপর আমরা আইডিয়া করি যে মৃত্যুর পর আর কোনো কাজ নেই, সেখানে আমাদের কোনো তাড়াহুড়ো নেই, কোনো গতিবিধি নেই, শুধু শান্তি আর শান্তি আর নীরবতা, হ্যাঁ, আর ইমমর্টালিটি। ঠিক আছে তো? ঠিক ডেথ বিনট প্রাউডের মতো, যে আমি তো আর মরবো না, অতএব মরবো না যখন, তখন তাড়াহুড়ো নেই। তা আমরাও না হয় তাড়াহুড়ো করতাম না তখন, তুমি গঙ্গার পাশে বসে রুবি করাইতা, আর আমি হাম্বার নদীর পাশে বসে এসব নিয়ে কমপ্লেন করতাম যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে পাত্তা দাও না, তুমি আমাকে এই করো না, সেই করো না, ইত্যাদি। আরো কি করতাম, আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড। আর আমি না হয় তোমাকে ওই যে ফ্লাড শুরু হওয়ার 10 বছর আগে থেকে ভালোবাসা শুরু করতাম, তারপরে তুমি রিফিউজ করতে বলছে কি আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড। এই ফ্লাড মানে বুঝো তো কোন ফ্লাড বোঝাচ্ছে? বিশেষ করে ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম এবং ইসলামে একটা তার নূহ আলাইহিস সালামের সময়কার। ইয়েস, ওই নূহ নবীর সময়ে যে ফ্লাড হয়েছিল, তাই তো, বন্যা হয়েছিল, সেই বন্যাকে বোঝাচ্ছে। দেখো এই জায়গায় কোনটাকে বোঝাচ্ছে একটু খেয়াল করো, যে দ্য লাইন আই উড লাভ ইউ এখানে কি বলছে, 10 years বিফোর দ্য ফ্লাড। দিস ইজ আ হাইপারবোলিক স্টেটমেন্ট। দ্য ফ্লাড অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য বাইবেল ওয়াজ আ ক্যাটাস্ট্রফিক ইভেন্ট দ্যাট ডিস্ট্রয়েড দ্য হোল ওয়ার্ল্ড। বিফোর দ্য ফ্লাড রিপ্রেজেন্ট অ্যান ইম্পসিবল লং টাইম এগো। তাহলে বিফোর দ্য ফ্লাড মানে কি, সে তো আরো অনেক সময়, তাহলে ফ্লাড শুরু হওয়ার আগেই তোমাকে আমি ভালোবাসা শুরু করতাম, তার মানে সে তো অনেক আগে শুরু হতো, এবং তারপরে আমার কমপ্লেন চলতো, আমি অপেক্ষায় থাকতাম থাকতাম থাকতাম। ঠিক আছে তো? তারপরে কি বলছে দেখো, যে তাহলে আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড এন্ড ইউ শুড ইফ ইউ প্লিজ। আর তোমার যদি ভালো লাগা, মানে তোমার যদি মনে চাইতো, তুমি আমাকে রিফিউজ করতে থাকতা। ইউ শুড রিফিউজ টিল দ্য কনভার্সনস অফ দ্য জুস, যতদিন না পর্যন্ত জুরা কনভার্ট হয়ে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। তাহলে ইহুদিরা খ্রিস্টান হওয়া পর্যন্ত তুমি রিফিউজ করতে থাকতা। আর আমি সেই বন্যা শুরু হওয়ার, তাই তো, গ্রেট ফ্লাড শুরু হওয়ার 10 বছর আগে থেকেই আমি তোমাকে ভালোবাসা শুরু করতাম। তারপর থেকে আর তুমি কমপ্লেন করতে থাকো। কতদিন পর্যন্ত কমপ্লেন করতা? যতদিন না ইহুদিরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। ইহুদিরা কি খ্রিস্টান হবে কখনো? বলো। মনে করা হয় এটা অসম্ভব কাজ, ইহুদিরা কখনোই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না। তাহলে ওরাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না, আর তোমার কমপ্লেন চলতেই থাকবে। তারপরে কতদিন ধরে কমপ্লেন করতো তুমি? অসীম সময় ধরে। কারণ আমাদের প্রচুর সময় আছে পৃথিবীতে থাকার, তাই না? কোটি 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 বছর আমরা পৃথিবীতে থাকবো, অতএব তোমার ইচ্ছা মতো তুমি রিফিউজ করতে পারো, কোনো আপত্তি নাই। হ্যাঁ, তাহলে টিল দ্য কনভার্সন অফ দ্য জুস, এগুলো কি সবই হচ্ছে হাইপারবোলিক সেন্স। হ্যাঁ, হাইপারবোলি তো বুঝি আমরা নাকি? স্যার তখন কি মানে ইসলাম ধর্ম ছিল না? বলো বলো। হ্যাঁ, এই কবিতাগুলো যখন লিখছে তখন থেকে কি ইসলাম ধর্ম ছিল না? হ্যাঁ ছিল তো, হ্যাঁ ছিল তো, খ্রিস্টান ধর্ম তো ছিলই। তাহলে ওরা মুসলিমদের কথা বলে নাই কেন? তারা বলছে শুধু ইহুদিদেরকে নিয়ে। মুসলিমদের নিয়ে কারো কোনো কনফ্লিক্ট ছিল না, জিউদের নিয়ে কনফ্লিক্ট ছিল, তাই বলছে। হ্যাঁ, তুমি ওই যে তুমি জু নিয়ে তো একটা কবি বললা, ড্রামা বললা নাকি? হ্যাঁ, দ্য মার্চেন্ট অফ ভেনিস। হ্যাঁ স্যার, মার্চেন্ট অফ দ্য ভেনিস, ওইখানে তো খারাপ দেখাইছে। মার্চেন্ট অফ ভেনিস পড়লা, ওখানে তো জুকে আচ্ছা করে খারাপ দেখানো হয়েছে, তাই না? ক্রিশ্চিয়ানিটি আর জু এর মধ্যে কি সাপে নেউলের সম্পর্ক, কিন্তু ধর্মীয় দিক থেকে। হ্যাঁ, সাপে নেউলের সম্পর্ক। কারণ কি স্যার, ওদের সাথে কারোরই সম্পর্ক ভালো না। সেই ক্ষেত্রে বলতেছে যে ধর্মীয় দিক থেকে মুসলিম ইহুদি, তারপর খ্রিস্টান ইহুদি, এদের সাথে সবসময় সংঘর্ষ। আর ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম তো প্রায় সেম সেম হতে। ওই তিনটা ধর্ম ভাই ভাই বলা যায়। হ্যাঁ, একটা হচ্ছে ওই যে আমরা বললাম না, অ্যাজ ইউ লাইক ইট পড়েছি না, অ্যাজ ইউ লাইক ইটে মনে করো অলিভার হচ্ছে, ইহুদিরা হচ্ছে অলিভার, ঠিক আছে তো? ইহুদি হচ্ছে মনে করো অলিভার, মাঝখানে জ্যাকিউস হচ্ছে কে ক্রিশ্চিয়ানিটি, আর অরল্যান্ডো হচ্ছে মনে করো যে ইসলাম ধর্ম। হ্যাঁ, এরকম তিনটা লাইনের আর কি। হ্যাঁ, একই নবী টবি সব একই, শুধু একটা নবীর কাছে থেমে গেছে একজন। তাই তো, ওরা হচ্ছে মজেজের কাছে থেমে গেছে, মুসা নবী, তাই তো? আমরা জিজাসের কাছে বা ঈসা নবীর কাছে থেমে গেছি, আর তোমরা হচ্ছে মহানবী পর্যন্ত গেছো। এই তিন, তাছাড়া বাকি নবীগুলো সব কিন্তু আমাদের একই। হ্যাঁ, এবং সৃষ্টি তত্ত্ব একই, এবং যে কিয়ামত বা ডুমসডে এটাও কিন্তু একই। ডুমসডে বা জাজমেন্ট ডে যেটা বলা হয়, কিয়ামত, এটা কিন্তু এই তিনটা ধর্মের মানুষই বিশ্বাস করে। তো ঠিক ওটা বলা, দাজ্জালের বিষয়। হ্যাঁ,
তাই বলতেছে টিল দ্য কনভার্সন অফ দ্য জু। কনভার্সন অফ দ্য জু মানে বোঝানো হয় কনভার্ট কবে হবে ওরা, ওই ডুমসডের সময়, জাজমেন্ট ডের সময়, ঠিক আছে তো। তাহলে ততদিন পর্যন্ত কি করতাম আমি, মানে জাস্ট টাইম লিমিটটা বোঝাতে ব্যবহার করা হয়েছে যে তুমি কতদিন পর্যন্ত মানে মানে রিফিউজ করলে আমি কিছু মনে করতাম না, কতদিন পর্যন্ত, সেই একদম পৃথিবীর শেষ সময় পর্যন্ত, তারপরে কারণ আমরা আরো টাইম পাবো, তুমি ততক্ষণ পর্যন্ত তুমি যদি রিফিউজ করতে আমি কোনো আপত্তি করতাম না। হ্যাঁ, বরং কি কি হতো, মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, আমার ভালোবাসাটা আরো বেশি গ্রো করতো, সময় নিয়ে গ্রো করতো। ভেজিটেবল লাভ কেন বলা হয়েছে বলতো, লাভকে কেন ভেজিটেবল বলা হয়েছে? স্যার ভেজিটেবল যেমন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, পরিপক্ক হয়, ওই কনসেপ্টটা মনে হয় দ্রুত বাড়তে থাকে। দেখবা যে বিশেষ করে লতা পাতা জিনিসগুলো কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে, এবং এত পরিমাণে এগুলো হয় যে পুরো ছাপিয়ে ফেলে পুরো জায়গাটাকে, ঠিক আছে তো। মানে লতা পাতা দেখবা যে খুব তাড়াতাড়ি একটা গাছকে বা একটা জায়গাকে দখলে নিয়ে ফেলে এবং পুরো ঢেকে দেয়, মানে একদম বিষয়টাকে কভার করে ফেলে দ্রুত। হ্যাঁ, তাই এটা সেটা বলা হয়েছে যে তাহলে কি হতো, মাই লাভ, মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, কেমন ভাবে গ্রো করতো, ফাস্টার দ্যান এম্পায়ার্স। মানে এই যে এম্পায়ার গুলো দেখছি না আমরা, এই পৃথিবী দেখছি না, এই পৃথিবীর একটা এম্পায়ার যত বড় শক্তিশালী, যত বড় জায়গা, বিশেষ করে আমরা ব্রিটিশ এম্পায়ারকে বুঝতে পারি, হ্যাঁ, আমেরিকান এম্পায়ারকে বুঝতে পারি, হ্যাঁ, রাশিয়ান এম্পায়ারকে বুঝতে পারি, যারা কি কি করেছে পৃথিবীর বিশাল এলাকা জুড়ে তারা কিন্তু দখলদারিত্ব নিয়েছে, কলোনি স্থাপন করেছে, এবং তারা কিন্তু কি করেছে, তাদের পাওয়ার বা ক্ষমতা খাটিয়েছে। ওরকম ভাবে এম্পায়ার থেকেও ভাস্ট হতো আমার ভালোবাসা, এবং সেটা ঠিক ধীরে ধীরে বাড়তো, মোর স্লো, কারণ তাড়াহুড়ো করতাম না তো, কারণ আমাদের তো প্রচুর সময় আছে, তাড়াহুড়ো করে কি করব, তাই আমরা ধীরে ধীরে আমার ভালোবাসাটা কি হতো, গ্রো করতো, এবং ভাস্ট অবস্থানে গ্রো করতো, ঠিক আছে তো। এরপর কি হতো, এবং আমি শুধু বসে বসে তোমার কাছে প্রেম নিবেদন করতাম, আর তুমি হচ্ছে আমার প্রেমটাকে অস্বীকার করে যেতে, রিফিউজ করে যেতে, আমি অবশ্য কিছু মনে করতাম না। তারপরে and 100 years should go to praise thine eyes, আমি না হয় বসে বসে 100 বছর ধরে শুধু তোমার চোখের প্রশংসা করে যেতাম, যে তোমার চোখগুলো হরিণের মতো, পটল চেরা চোখ, নাকি আমাদের কবিতায় কবিরা যেমন বলেছেন, হ্যাঁ, কি কি বলেছেন আরো, কাজল কালো চোখ, না, এরকম ভাবে তোমার চোখের বর্ণনায় আমি আরো 100 বছর ধরে করতাম, আর আরো অন দাই ফরহেড গেজ, আর তোমার কপালের দিকে তাকিয়ে তাকিয়ে আরো না হয় 100 বছর পার করে দিতাম, যে তোমার কপাল কত সুন্দর, অন দাই ফরহেড গেজ, গেজ মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তাহলে তোমার প্রশংসায় আমি আরো 200 বছর পার করে দিতাম, তাতেও কোনো সমস্যা ছিল না। পরের লাইনটা একটু সেন্সুয়ালিটি আছে, জাস্ট তোমরা একটু পড়ে নাও, আমি ওটা উচ্চারণ করব। 200 to adore his breast, হ্যাঁ, আরো 200 বছর পার করতাম, ঠিক আছে তো, টু adore his breast, but 30,000 to the rest, তাহলে আরো 30,000 ইয়ার্স ব্যয় করতাম তোমার শরীরের বাকি অংশগুলোর প্রশংসা করতে, মানে তোমার বডির ইচ পার্টকে আমি 100 বছর ধরে সময় নিয়ে প্রশংসা করতাম, তাতেও আমার কোনো সমস্যা ছিল না। এবং কি হতো, অ্যান এজ, আরো না হয় 1 যুগ পার করে দিতাম, অ্যাট লিস্ট টু এভরি পার্ট, আরো যদি কোনো পার্ট থাকে, চুল নখ থেকে শুরু করে আরো যদি কোনো পার্ট থাকে সেগুলোর প্রশংসা করতে আরো না হয় 1 যুগ পার করে দিতাম। এবং শেষে কি হতো, এন্ড দ্য লাস্ট এজ শুড শো ইওর হার্ট, আর না হয় ওই শেষ এজে গিয়ে আমার প্রশংসা শুনে তুমি না হয় তোমার হার্টটা আমার জন্য খুলে দিতে, ঠিক আছে তো, যে দেখো তোমার ভালোবাসায় আমি আজকে, ঠিক আছে, ভালোবেসে তোমার কাছে এসেছি। এরকম ভাবে আমি লাখ লাখ বছর ধরে তোমার প্রশংসা করতাম, লাখ লাখ বছর ধরে তোমাকে আমি পাওয়ার জন্য প্রেম নিবেদন করতাম, তাতে কোনো সমস্যা হতো না। কিন্তু লেডি ফর ইউ ডিজার্ভ দিস স্টেট, তুমি এত সুন্দর যে আসলে তুমি এই বর্ণনার দাবিদার, নর উড আই লাভ এট লোয়ার রেট, এর থেকে লোয়ার রেটে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, মানে লোয়ার রেট না, মানে আমি তোমাকে এত ভালোবাসি যে এর থেকে কম ভালোবাসা আমি বাঁচতে পারবো না, এত কম হারে তোমাকে আমি ভালোবাসতে পারবো না। কি কথা বোঝা গেল? কিন্তু এগুলো কি হবে, এগুলো কি সম্ভব, যে কথাগুলো বললো স্পিকার? জি না স্যার, টাইম কি পাবে সে? আবেগে বলছে। হ্যাঁ, এগুলো জাস্ট একটা বললো, যদি সময় থাকতো, বলছে হ্যাড উই বাট ওয়ার্ড এনাফ এন্ড টাইম, হ্যাঁ, দিস কয়েনেস লেডি ওয়ার নো ক্রাইম, তাহলে যদি যথেষ্ট সময় পেতাম পৃথিবীতে, তাহলে তোমার এই
লজ্জা প্রত্যাখ্যান ভাব এগুলোকে আমি কোনো কিছু মনে করতাম না। আমি বসে বসে হাজার হাজার বছর ব্যয় করে তোমার ভালোবাসায় আমি আমাকে সঁপে দিতাম। কিন্তু মনে রেখো, বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার, কিন্তু পিছনে, আমার পিছনে আমি সব সময় শুনতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি? টাইমস উইং চ্যারিয়ট হারিং নেয়ার। হ্যাঁ, সময়ের যে চ্যারিয়ট, সময়ের যে উইং চ্যারিয়ট, চ্যারিয়ট মানে কি? রথ, যে রথে চড়ে সময় পাস করে, হ্যাঁ, যে রথে চড়ে সময় চলে যাচ্ছে, সেই রথের, হ্যাঁ, যে মানে কি চলমানতা, তার সাউন্ড আমি সব সময় শুনতে পাচ্ছি। এবং সেই টাইমটা কি হচ্ছে? আমার দিকে এগিয়ে আসতেছে, আমাকে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য। সেই বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এর মতো, নাকি? যে আমি তো মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছিলাম না, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম। মৃত্যু দয়া করে এসে আমাকে বললো কি, তার গাড়িতে আমাকে তুলে নিল, তাই না? কারণ এই পৃথিবীতে এসে মৃত্যুর কথা ভাবার আমার সময় নেই, কারণ আমি ব্যস্ত ছিলাম। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, ডেথ কি করলো? নিজেই ভালোবেসে আমার কাছে এসে আমাকে নিয়ে গেল। ঠিক ওরকম ভাবে আমরা হয়তোবা আমাদের কাজ দিয়ে ব্যস্ত আছি, কিন্তু পিছনে যে সময় চলে যাচ্ছে এবং আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য টাইম যে দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে, হারিং নেয়ার, সেটা কিন্তু আমরা সবাই শুনতে পাচ্ছি। এমন হতে পারে, and yonder all before us lie deserts of vast eternity, তারপর মৃত্যুর পর পড়ে থাকবে কি আমাদের সামনে? কি বিশাল ইটারনিটির একটা ডেজার্টস। কারণ কি, মৃত্যুর পর তো আমরা কিছুই করতে পারবো না, মৃত্যুর পর আমরা কিছুই পাবো না, শুধু একটা মরুভূমির মতো থাকবে। কারণ মৃত্যুর পর এরকম সুন্দর পৃথিবী থাকবে না, যেখানে গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, মানুষের সমাগম থাকবে না, শুধু থাকবে কি বিশাল কি ইটারনিটি। মানে কি ইটারনিটি বলতে কি বোঝায়? অসীম সময়ের এক অনন্তকালীন, নাকি? অনন্তকালীন এক ডেজার্ট বা মরুভূমি আমাদের সামনে পড়ে থাকবে। এবং তাই বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, এবং সেখানে গিয়ে তোমার সৌন্দর্য আর খুঁজে পাওয়া যাবে না, সব শেষ হয়ে যাবে। তাহলে এত লজ্জা অভিমান এগুলো করে লাভ কি? হ্যাঁ, তাই বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, তোমার সৌন্দর্য আর খুঁজে পাওয়া যাবে না। এবং নর ইন দাই মার্বেল ভল্ট, মার্বেল ভল্ট মানে কি? ওই যে কবর, মৃত্যুর পরে আমরা যে মার্বেলের তৈরি যে ভল্ট বানাই, শ্যাল সাউন্ড মাই ইকোয়িং সং, আমি যে তোমার প্রশংসায় গান করব, মৃত্যুর পর তোমার ওই কবরে ওই ভল্টের ভিতরে আমার ইকোয়িং সং তুমি শুনতেও পাবে না। মানে সেই প্রশংসা মৃত্যুর পর আর শুনতে পাবে না। এন্ড দেন ওয়ার্মস, তখন কি হবে? পোকামাকড়, ওয়ার্মস মানে কি? কীটপতঙ্গ, পিঁপড়া, মাকড়সা, উইপোকা সবকিছু করবে কি? শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভ ভার্জিনিটি, এবং তুমি এতদিন ধরে তোমার ভার্জিনিটিকে যে তুমি রক্ষা করতে চেয়েছো, লং প্রিজার্ভ করে রেখেছো, তখন তো সেটা পোকামাকড়েই শেষ করে দিবে। তাহলে লাভ কি? অ্যান্ড ইউর কোয়েন্ট অনার, এবং তুমি যে সম্মানের ভাব করে, যে সম্মান হারানোর ভয়ে তুমি আমার প্রেম প্রত্যাখ্যান করতেছো, সেই সম্মানও সব ধুলায় মিশে যাবে, টার্ন টু ডাস্ট, অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট, আর আমারও বয়স বেড়ে যাবে এবং আমার ভিতরে যে লাস্ট আছে, লাস্টফুলনেস আছে, তাই তো, সেটাও আস্তে আস্তে ছাইয়ের মতো, আগুন যেমন আস্তে আস্তে নিভে ছাই হয়ে যায়, ওরকম আমারও সেই আগুন নিভে, লাস্টফুল আগুন যেটা, সেটাও নিভে ছাইয়ের মতো হয়ে যাবে, কিছুই থাকবে না। মানে আমার এই যে ইউথফুলনেস, তাই তো, এসব কিছুই থাকবে না, বয়সের সাথে সাথে সব শেষ হয়ে যাবে। And the graves are fine and private place, হ্যাঁ, কবর হচ্ছে আমাদের জন্য খুব সুন্দর জায়গা, হ্যাঁ, প্রাইভেট প্লেস, কেউ আমাদেরকে দেখতে পাবে না, কেউ আমাদেরকে ছুঁইতে পাবে না, আমরা কি করছি না করছি কেউ দেখতেও পাবে না, কিন্তু প্রাইভেট প্লেস হলেও, বাট নান আই থিংক ডু দেয়ার ইমপ্রেস, কিন্তু সেখানে কেউ কখনো কাউকে ইমপ্রেস করার সুযোগ নিশ্চয় পাবে না। তাহলে এই যে তুমি প্রতিনিয়ত আমাকে প্রত্যাখ্যান করছো, তুমি আমার প্রেমটাকে গ্রহণ করছো না, হ্যাঁ, তাহলে কি হবে এগুলো দিয়ে? বয়সের সাথে সাথে সবই তো শেষ হয়ে যাবে। তাহলে এত প্রত্যাখ্যান করে লাভ কি? এত দেরি করে লাভ কি? কি কথা বুঝতে পেরেছো? কি জাতীয় কবিতাটা? জাস্ট একটা সেন্সুয়ালিটির আবরণে এখানে টাইমটাকে মেনলি ফোকাস করা হয়েছে, যে সময় আমাদের চলে যাচ্ছে, টাইম ইজ ফ্লাইং ফাস্ট, and we none of us are getting any younger,
আমরা কেউ কিন্তু আর ইয়ঙ্গার হচ্ছি না, বরং আমরা আস্তে আস্তে ওল্ড হয়ে যাচ্ছি। হ্যাঁ, উই আর বিকামিং এজড। সুতরাং এই ইয়ং বয়সে আমরা যা কিছু করতে পারবো তা নিশ্চয়ই বৃদ্ধ বয়সে করতে পারবো। অতএব এখানে শুধু সেন্সিটিভিটির কথা না ভেবে আমরা আমাদের স্বপ্নের কথা ভাবতে পারি, আমরা আমাদের সবকিছু নিয়ে ভাবতে পারি। এখন পড়াশোনা করার সময় যদি তুমি পড়াশোনা না করো, তুমি আজকে যা ভাবতেছো, স্বপ্ন দেখতেছো, তুমি কি পূরণ করতে পারবা পড়াশোনা ছাড়া? বলো। অবশ্য অন্য কোনো উপায় আছে, অনেক উপায় আছে, কিন্তু আলটিমেটলি বেসিক জায়গাটা কিন্তু পড়াশোনা। ঠিক আছে তো? পড়াশোনাটা কিন্তু বেসিক জায়গা, এবং এই পড়াশোনাটা পড়াশোনার মতো হতে হবে। তোমার আবল তাবল পড়াশোনা দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে পড়াশোনার মতো পড়াশোনা করতে হবে। আমার দেখা মতে ভালো মতো পড়াশোনা করে কেউ খারাপ আছে এরকম উদাহরণ আমার জীবনে দেখা আমি পাইনি। এখন তোমরা পেতে পারো কিনা আমি জানি না, বা তোমরা পেয়েছো এরকম কোনো উদাহরণ যে পড়াশোনা ভালো করে খারাপ আছে? আমি কিন্তু পড়াশোনা ভালো বলছি, ভালো শিক্ষা বলতেছি, শুধু সার্টিফিকেটের কথা বলিনি। সার্টিফিকেট না করেও পাওয়া যায়, ভালো সার্টিফিকেট পাওয়া যায় কিনা বলো? মুখস্থ করে সার্টিফিকেট পাওয়া, নকল করে সার্টিফিকেট পাওয়া, এগুলো কি কাজ দিবে শেষ পর্যন্ত? কয়েকটা জায়গায় কাজে দিলেও কিন্তু শেষ পর্যন্ত কাজে দিবে না, শেষ পর্যন্ত কিন্তু কাজে দিবে না। এখন আমাদের কাছে মনে হতে পারে দূর এত পড়াশোনা করে লাভ কি, ওই এই করতেছে, সেই করতেছে, কিন্তু তুমি যখন ভালো পড়াশোনা করে উপর উঠে যাবা, তোমার চোখের দৃষ্টি কিন্তু অনেক দূর যাবে, তুমি কিন্তু অনেক বড় কিছু ভাবতে পারবা। ঠিক আছে তো? এই জায়গাটা খেয়াল করতে হবে। আমি যখন এইচএসসি তে পড়তাম তখন মানে এইচএসসি পাস করে গেছি, আমি অনার্সে ভর্তি হয়েছি, আর ওদিকে আমার বন্ধুরা এইচএসসি পাস করে চাকরি শুরু করেছে। ঠিক আছে? তো আমার দাদু সব সময় খোঁচা দিত, কি করছি পড়াশোনা করে, আর কতদিন লাগবে? হ্যাঁ, তোর বন্ধুরা সব চাকরি করে বাড়ি ঘর বাঁধানো শুরু করলো, তোর আর কতদিন লাগবে পড়াশোনা? আমি যে পড়াশোনা করতে দাও না, ওরা চাকরি করে যা ইনকাম করবে, আমি তো টিউশনি করে তা ইনকাম করি অলরেডি। ঠিক আছে? টিউশনি করে ইনকাম করি, ও 2-10 হাজার টাকা তখন টিউশনি করে ইনকাম করা যেত। আমাকে পড়াশোনাটা করতে দাও, যতদূর পড়াশোনা করা যায় আমি ততদূর পড়াশোনা করবো। কারণ কেউ যদি পিএইচডি করে কোনো বিষয়ে, মনে করো সে শুধু পড়াশোনায় করে, তার কি টাকা পয়সা আসবে না? কখনো কি আসবে না? কোনোভাবেই সে কি একটা চাকরি পাবে না? বলো। কোথাও না কোথাও পড়াশোনা না হ্যাঁ স্যার, অবশ্যই পাবে। পড়াশোনা করলে পারে অবশ্যই সে একটা ভালো জায়গায় অবস্থান করবে, এই বিশ্বাসে আমি বিশ্বাসী ছিলাম। যে আমি কোনোদিকে চিন্তা করতাম না আমি চাকরি পাবো কি পাবো না, কি হবে কিনা, এগুলো আমি কখনোই চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম আমি পড়াশোনা চালিয়ে যাবো যতদিন পারা যায়। ঠিক আছে? তো শেষ পর্যন্ত যা এখানে চলে আসলাম, এই যে চলে গেল। এবং মানে মানুষ যে চাকরি পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়, টেনশন করে, এই করে, এই বিষয়টা আমি বোধ করি না। আমি জীবনে 2টা পরীক্ষা দিয়েছি মাত্র, একটা হচ্ছে বিসিএস আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের। এই 2টা পরীক্ষা দিয়েছি, তো 2টা পরীক্ষাই হয়েছিল। তো ওটাতে ভাইবার রেজাল্ট হওয়ার পরে আমি আর জয়েন্ট ওগুলোর দিকে আমি যাইনি। ঠিক আছে? কারণ আমার বিসিএস এদিকে রিটেন পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছিল, আমি ভাবলাম যে বিসিএসই দেখি, ওটা পরে দেখা যাবে। ঠিক আছে? তো পড়াশোনা করলে পরে বেশি টেনশন করতে হবে না। আপসায় আমার মনে হয় সৃষ্টিকর্তা তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিবে, শুধু পড়াশোনার উপর বিশ্বাস থেকে পড়াশোনা করতে হবে, যেটা না করলেই না, তোমাকে করতেই হবে, এইরকম আর কি বিষয়টা। পড়াশোনা করতে হবে, দেখো তুমি ভালো। তার মানে ওই যে সময়ে যেটা করার সেই সময় যদি সেটা না করো, পরে কিন্তু আর এটা করা হয় না। ঠিক আছে? আর এই যে তোমাদের আমি জোর করে যে টেক্সট পড়াই, তোমাদের কাছে অনেকের মনে হতে পারে স্যার টেক্সট পড়ানো এতটা একটু বেশি হয়ে যায় না? অনেকে বলে স্যার একটু বেশি হয়ে যায় না, এত পড়া লাগে? বলে এত পড়া লাগে? প্রশ্ন আমার তোমার কাছে, তোমাদের কাছে, সামারি টাইমটি পড়লেই তো হয় স্যার, এত বই কেনা, হ্যাঁ, তারপরে আমি স্টুডেন্ট থাকা অবস্থা, আমাকে পরিবারে কেউ হেল্প করেনি, আমি নিজের টিউশনের টাকা দিয়ে নিজে বই কিনেছি, এবং যতগুলো বই পাওয়া যেত আমি ততগুলো বই কিনেছি, একটা রাইটারের বা একটা টপিকের উপরে। হয়তো এটা গল্প মনে হতে পারে তোমাদের কাছে, আমি কখনো বইয়ের জন্য কখনো না করিনি। হ্যাঁ, আমার হয়তো আমার পোশাক এমনও হয়েছে যে আমার পোশাকে আমি যখন কলেজে যেতাম, আমার বন্ধুরা আমাকে কি বলতো জানো? আমাকে বলতো যে এই যে বিদ্যুতের যারা কাজ করে না খুঁটিতে, তারটা ঠিক করে, ওদের ড্রেস কেমন জানো? কেমন ড্রেস ওদের বলো? হ্যাঁ স্যার, দেখছি। একদম ওই খাম্বায় উঠানামা করতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘষা টোষা লেগে ছিঁড়াছুটা হয়ে যায় না, ওইরকম আমি ড্রেস পরে কলেজে গেছি। হ্যাঁ স্যার, কোথাও ছিঁড়ে যায়, কোথায় ঘষার দাগ লাগে, সাদা হয়ে যায়, একটু দাগ হয়ে যায়, এরকম। কিন্তু বই আমার কাছে তুমি সব পাইতা, ব্যাপারটা এরকম। বগুড়ার ফ্রেন্ডস লাইব্রেরি আছে যে রতন, ও জানে, মানে বই এখনো যদি শুধু বলে এই বইটা পাঠায় দাও, ও পাঠায় দেয়, কোনো টাকা পয়সা কিছু বলবে না, স্যার পাঠাই দিবে। হ্যাঁ বলো।
হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, যাক, হয়তো কেউ কিছু বলতে চাইছিল, নেটওয়ার্কের জন্য আটকে গেছে। আমি ঠিক আছে তো নাকি নাকি আমার নেটই গেল? বলছিলাম স্যার ওই যে বগুড়াতে একে মানে চেনেন আপনি, আপনি ওই যে স্মৃতিরঞ্জন স্যারের কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ও তো আমার ফ্রেন্ড। একসাথে এক ব্যাচে। হ্যাঁ স্যার, আপনারটা ঠিকই আসতেছে, ওই ডিলে করতেছে মনে হয় স্যার। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, কেউ সেখানে এমব্রেস করতে পারে না কেউ। অতএব আমাদের যত প্রাইভেট প্লেসই হোক, কবরের ভিতরে কোনো কাজ হবে না, সব শেষ হয়ে যাবে। সুতরাং নাও দেয়ারফর, এবার কনক্লুশন আসতেছে, সুতরাং আসো, নাও দেয়ারফর while the youthful hue sits on the skin like morning dew, সকালের শিশিরের মতো তোমার শরীরের চামড়ার উপরে এখনো যে সুন্দর আভা আছে, সে আভাটা থাকতে থাকতেই, মানে কি while the youthful hue মানে কি কালার, একটা আমাদের ইউথফুল একটা কালার থাকে না শরীরের উপরে, দেখে বোঝা যায় এটা এখন ইউথনেস আছে না, ইউথফুলনেস আছে এখনো, বা একটু বেশ সুন্দর আভা থাকে শরীরের উপরে, কালো হলেও বা বর্ণ শ্যামলা হলেও একটা বেশ সুন্দর একটা ভাব চক্র থাকে শরীরের উপর না। এটা কেন মর্নিং ডিউর সাথে কেন তুলনা করলেন? হ্যাঁ স্যার, চকচকে চামড়াগুলো টান টান থাকে, টান টান থাকে, সুন্দর কালার থাকে, তাহলে মর্নিং ডিউর সাথে কেন তুলনা করা? কারণ মর্নিং ডিউ কি বেশিক্ষণ থাকে বলো তো, নাকি সূর্যটার সাথে শেষ হয়ে যায়? সূর্যটা সেই দেখো, মর্নিং ডিউ আমরা কিন্তু 2 ড্যাফোডিল পেয়েছিলাম না, মর্নিং ডিউ, সেই রেইন, সামার্স রেইনের সাথে তুলনা করা হয়েছিল, ওগুলোর মতো আমাদের চামড়ার উপরে সুন্দর আভা থাকতে থাকতেই, and while the willing soul transpires at every pore with instant fires, fires মানে কি আবেগ, এবং প্রত্যেকটা লোমকূপের ভিতর দিয়ে, মানে কি প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা মানে কোষ, তাই তো, প্রত্যেকটা মানে লোমকূপ দিয়ে আমাদের যে আবেগের ফায়ার বার হয়, ট্রান্সফায়ার করে আমাদের সোল থেকে, কি কি হয় আমাদের সোলের। স্যার কথাগুলো বেজে বেজে আসছে। আমার সমস্যা এখনো হলো নাকি? সমস্যা হচ্ছে স্যার? একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে, মানে ভয়েস আসতেছে না 1-2 সেকেন্ডের জন্য এরকম। জি স্যার, কথাগুলো বেজে বেজে আসছে। আচ্ছা, তো যাক, এখন তো কিছু করারও নাই, মোবাইল ডেটাও দিলাম, এটা যদি হয় তাহলে তো আলটিমেটলি প্রবলেম। আচ্ছা, তো একটু চেষ্টা করো, তাহলে যেটুকু বললাম এখানে বোঝা গেছে তো? এইটুকু তো বুঝতে পারছো নাকি? এই 4 লাইন কি বলতে চাইলো, যে আমাদের স্যার এটা আরেকটু বুঝে গেলে ভালো হয়। বলছে while the youthful hue sits on the skin like morning dew, মানে সকালের শিশিরের মতো আমাদের শরীরের চামড়াতে, তাই তো, ইউথফুল যে আভা বা রং, হিউ মানে কি রং বা কালার বুঝি, তাই না, সেটা থাকতে থাকতে, মানে থাকা, and while thy soul, দেখো, thy willing soul transpires, willing soul মানে কি তোমার মন চাচ্ছে, মানে বলো না যে বুক ফাটে তো মুখ ফটে না, মুখ ফোটে না, এরকম কথা আছে না, যে হয়তো তুমি কিছু করতে চাচ্ছ, ভিতরে ভিতরে মনে মনে চাচ্ছ, কিন্তু মুখে বলতে পারছো না। তাই বলতেছে যে তোমার এই, বলছে সোল, উইলিং সোল ট্রান্সপায়ার্স এট এভরি পোর উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স। ইনস্ট্যান্ট ফায়ার্স মানে কি, মানে কোনো কিছু করার ইনস্ট্যান্ট যে আবেগ, এই ফায়ার মানে কিন্তু আবেগকে বোঝাচ্ছে। এভরি পোর মানে কি প্রত্যেকটা কণা উপকণা, তাহলে কোষ বিন্দুতে তোমার এই আবেগগুলো ট্রান্সফায়ার হওয়া মানে কি বহমান হওয়া, যখন বহমান হইতে থাকবে, মানে মূল কথা হলো তোমার শরীরে যখন ইউথফুলনেসের আবেগ থাকবে, তখনই কি করতে হবে, নাও লেট আস স্পোর্টস, দেখো, নাও লেট আস স্পোর্টসার্স, হ্যাঁ, হোয়াইল উই মে, স্পোর্ট মানে কি ওই যে প্রেম করা, প্রেমের খেলা, মানে যেটা বলতে যাচ্ছে, এন্ড নাও লাইক অ্যামোরাস বার্ডস অফ প্রি, হ্যাঁ, অ্যামোরাস বার্ড কি, অ্যামোরাস বার্ড মানে হচ্ছে যে হচ্ছে কি খুবই আবেগী পাখি, যে পাখিগুলো কি করে, একটা পাখি আর একটা পাখিকে কাছে পাওয়ার জন্য, যেমন কোকিল, হ্যাঁ, কিছুদিন আগে খুব কোকিল ডাকতে শুরু করলো নাকি, কোকিল কেন ডাকে এই সময় বলতো, কি খোঁজে তারা, কোকিল ডাকে কেন, ওর মেটকে হ্যাঁ, তার মেটকে খোঁজে। তো এরকম অ্যামোরাস বার্ডের মতো আমাদেরকেও কি করতে হবে, আমাদের কাছে আসতে হবে, হ্যাঁ,
কাজ শেষে কি করতে হবে রাদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডিভোর আমাদের সময়গুলোকে ব্যবহার করতে ডিভোর মানে কি ব্যবহার করে ইউটিলাইজ করে ফেলা এই ইউথনেস থাকা অবস্থায় আবেগ থাকা অবস্থায় ওই অ্যামোরাস বার্ডের মতো করে আমাদের বরং আমাদের টাইমগুলোকে ডিভোর করে ফেলা উচিত মানে খেয়ে ফেলা উচিত টাইম খাওয়া মানে কি টাইমকে ইউটিলাইজ করে ফেলা উচিত দেন ল্যাঙ্গুয়েজ ইন স্লো চ্যাম্প দেখো চ্যাপ্ট পাওয়ার ল্যাঙ্গুয়েজ করাচ্ছে মানে কাতরানোর থেকে হ্যাঁ স্লো চ্যাপ্ট পাওয়ার মানে কি যে পাওয়ার আমাদের কি করছে দেখো এই জায়গায় আমরা যদি এই অংশটুকুকে একবারে বুঝি এই সেন্সটুকু তাহলে কি দেয় এআই কি দেয় দেখি তো দেখি এখানে বলছে কি দেখো রিপ্রেজেন্ট দ্য ইন্টেন্সিটি অফ দ্য ডিজায়ার এন্ড দ্য আর্জেন্সি অফ দ্য সিচুয়েশন মানে ডিভোর মানে কি দেখো ডিভোর এখানে কি নির্দেশ করছে প্যাশনেট এন্ড কমপ্লিট এমব্রেস অফ দ্য মোমেন্ট হোয়াইল ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট করছে কি অ্যাগোনাইজিং প্যাসেজ অফ টাইম মানে সময় চলে যাওয়ার পর কষ্ট পাওয়ার হয়ে তো লাভ নাই হ্যাঁ বরং আমাদের কি করতে হবে দেখো অ্যামোরাস বার্ড কি নির্দেশ করছে দিস ইমেজারি সাজেস্ট আ প্যাশনেট অলমোস্ট স্যাভেজ ডিজায়ার মানে কি প্যাশনেট এন্ড স্যাভেজ ডিজায়ার মানে যে ডিজায়ারটা মানুষকে একদম কনজিউম করে ফেলে এবং খুব স্ট্রংলি সে ডিজায়ার করে কোনো কিছু এই জায়গাটা তাই বলছে রাদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডিভোর এর মানে হলো কি টু ফুলি এক্সপেরিয়েন্স দেয়ার টাইম টুগেদার নাও রাদার দ্যান ওয়েটিং ফর অর দ্য প্রোলঙ্গিং দ্য এক্সপেরিয়েন্স দীর্ঘায়িত করার থেকে আর ল্যাঙ্গুয়েজ ইন স্লো চ্যাম্প টাইম মানে কি ইনএভিটেবল প্যাসেজ অফ টাইম এন্ড ইভেন্চুয়াল ডিকে ডেথ এন্ড দ্যাট কামস উইথ ইট হ্যাঁ তাহলে স্লোলি আমাদের পাওয়ার গুলো কেমন হয়ে যায় চ্যাপ্ট হয়ে যায় তাহলে স্লো চ্যাপ্ট পাওয়ারে আমাদের পাওয়ার গুলো যখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্যাশন গুলো শেষ হয়ে যাচ্ছে এটা দেখে দেখে ল্যাঙ্গুয়েজ করা কষ্ট পাওয়ার থেকে বরং আমাদের কি করতে হবে আমাদেরকে টাইমকে ডিভোট করতে হবে অর্থাৎ মূল কথা হলো ওভারঅল মেসেজটা হলো কি এখানে দ্য স্পিকার ইজ ইউজিং স্ট্রং আর্জেন্ট ল্যাঙ্গুয়েজ টু পারসুয়েড হিজ মিস্ট্রেস to have sexual intercourse with him and not to wait for a more leisurely courtship দেখো he is emphasizing the fleeting nature of time and the need to make the most of their youth and beauty while they can মানে মূল কথা হলো যে তাদের সময়টাকে তারা ব্যবহার করতে চায় আমি যেটা বলতে পারছি না তোমরা নিশ্চয়ই সেন্স দিয়ে সেটা ধরে নিও যেখানে আসলে কি সেন্সটা আনতেছে সুতরাং let us roll all our strength and all our sweetness up into one ball অতএব আমাদের যে সুইটনেস আছে আমাদের যে স্ট্রেংথ আছে সেই গুলোকে আমরা করি কি এক জায়গায় জড়ো করে একটা বলের মতো করে ফেলি হ্যাঁ বল করে ফেলি আমরা মানুষ বল করি না মানে বল মানে এখানে এক জায়গায় করে ফেলা জড়ো করা হ্যাঁ সংঘবদ্ধ করা তাহলে আমাদের যে স্ট্রেংথ আছে আমাদের যে সুইটনেস আছে মানে শারীরিক শক্তি আছে আমাদের যে উইলিংনেস আছে আমাদের যে আবেগ আছে সে আবেগগুলোকে একসাথে করি করে কি করি and tear our pleasures with rough strife through the iron gates of life এবং জীবনের যে আয়রন গেট আমাদেরকে সবসময় বাধা দিচ্ছে হ্যাঁ বিশাল শক্ত একটা গেট করে রেখেছে জীবন আমাদেরকে ওই জায়গায় যেতে দিচ্ছে না সেই গেটটাকে ভেঙে চুরে কি করতে হবে চলো আমরা আমাদের প্লেজারকে ছিঁড়ে ছুটে খেয়ে ফেলি এরকম টিয়ার আওয়ার প্লেজার্স মানে কি প্লেজার যেন একটা রাখা আছে সেই প্লেজার গুলোকে যাতে আমরা গাছ থেকে যেমন আম ছিঁড়ে খাই হ্যাঁ বা অন্যান্য কিছুকে যখন গ্রহণ করি সেরকম করে রাফ স্টাইপ দিয়ে মানে কি কারণ আমরা যখন মারামারি করি হইচই করি আবেগী হয়ে পড়ি তখন আমাদের ভিতরে কিন্তু ডিসিপ্লিন থাকে না তখন আমরা ইনডিসিপ্লিন হয়ে উঠি ওইরকম ইনডিসিপ্লিন হয়েতে চলো আমরা আমাদের জীবনের বাধা পেরিয়ে আমাদের প্লেজার গুলোকে টিয়ার করা মানে কি এনজয় করা হ্যাঁ বুঝতে পারছো তার মানে কি সময় থাকতে থাকতে আমাদেরকে আমাদের আবেগ আমাদের আশা আকাঙ্ক্ষা গুলোকে কি করতে হবে ইউটিলাইজ করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলতে হবে এবং এইভাবে কি করতে হবে thus we cannot make our sun stand still এভাবে হয়তোবা আমাদের জীবনের সূর্যকে দাঁড় করাতে না পারলেও yet we will make him run আমরা হয়তো তাকে দৌড়াইয়ে তো নিতে পারি তাহলে কি কাজ করলে সময় তাড়াতাড়ি যায় নাকি কাজ না করলে সময় তাড়াতাড়ি যায় বলো কাজ করলে হ্যাঁ কাজ করলে সময় তাড়াতাড়ি যায় না তাই বলতেছে এইভাবে আমরা যদি আমাদের প্লেজার এনজয় করতে থাকি সময় কোন দিক দিয়ে গেল না গেল আমাদের দেখাটা নেই এই সূর্যকে দৌড়ানো মানে কি সূর্যকে পাস করা মানে কি মানে সময়কে ব্যবহার করতে পারা সময় তো এমনি চলে যাচ্ছে তাই সময়টাকে আমরা যদি ব্যবহার করি অতএব সময় থেমে থাকলো না দৌড়ে পালালো নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল তখন আমাদের আর আফসোস হবে না কারণ আমরা এনজয় করেছি তো জীবনটাকে তো আমরা ব্যবহার করেছি যদি জীবনটাকে আমরা ব্যবহার না করি ওই শেষ বয়সে গিয়ে আমাদের আফসোস হবে হ্যাঁ
তো এই হলো আমাদের কবিতাটি। এখানে কিছু সেন্সুয়াল এবং সাথে সাথে টাইমের যে মানে কি বলবো ফ্লিটিং নেচার সেগুলোকে একটু একসাথে নির্দেশ করা হয়েছে। তাহলে কি বুঝতে পেরেছো কবিতাটা কি বোঝানো হলো? স্যার স্লো চ্যাপ্টার মিনিংটা আবার একটু বলেন, ওটা একটু সমস্যা আছে বুঝতে। স্লো চ্যাপ, তাই তো? হ্যাঁ, ইয়েস স্যার। এখানে কি কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইন হিজ স্লো চ্যাপ্ট পাওয়ার। এই হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে? হিজ বলতে কাকে বুঝছি আমরা? টাইম। স্যার এখানে টাইমকে পার্সনিফাই করা হয়েছে, ঠিক আছে তো? টাইমকে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। এবং টাইমের সময়টা কি? টাইম কি কখনো নিজের মতো করে চলতে পারে? বলো তো, টাইম কি নিজের মতো করে টাইম চলতে তো পারে? আমরা যেমন মানে আমরা যেভাবে টাইম কাটাবো টাইম তো সেভাবেই চলবে। আর একটা থিওরি আছে যে টাইম টাইমের মতোই চলে, এখন কোনটা বুঝাচ্ছে এখানে বুঝতে পারিনি। ওই তো বললাম যে টাইম কি কখনো নিজের মতো করে চলতে পারে? মানে টাইম কি কখনো থেমে যেতে পারে, আবার দৌড়াতে পারে, আবার কখনো স্লো যেতে পারে, নাকি টাইম তার না নিজের স্যার, মতো করে চলে? নিজের মতো করে টাইম বলতে তার কি? মতো আসলে করেই নিজের মতো চলে। করে বলতে কি একটা নির্দিষ্ট সিস্টেমে চলে। টাইমকে কখনো আমরা কি করতে পারি না, এক চুলো এদিক ওদিক করতে পারি না। সবচেয়ে ডিসিপ্লিনকে আমরা যদি ভাবি, তাহলে সবচেয়ে ডিসিপ্লিনকে যদি আমরা টাইমকে ইয়া করি, পার্সেন্টাইজ করি, সবচেয়ে ডিসিপ্লিন স্যার টাইম সবচেয়ে ডিসিপ্লিন। হ্যাঁ টাইম। যে হচ্ছে ডিসিপ্লিন সে আসলে রুলস মেনে চলে। আর যে রুলস মেনে চলে সে কি এলোমেলো চলতে পারে? বলো তো। না স্যার। অতএব তাই বলতেছে স্লো চ্যাপ্ট পাওয়ার, মানে কি যার পাওয়ার আছে কিন্তু পাওয়ারটাকে কি করা আছে, ওটাকে এমন ভাবে সংঘবদ্ধতা করা আছে যেটাকে আমরা কি করতে পারবো না, নিজের মতো করে ব্যবহার করতে পারবো না। এইটা এই সেন্সটাকে মেইনলি ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছো? মানে টাইমটা স্লোলি কি করা হয়েছে। স্লো বলতে কি বলছে এখানে আসলে, মানে কিভাবে আমি কথাটা বোঝাবো, কোন উদাহরণ দিয়ে বোঝাবো আমি, বলো? আচ্ছা, এটা দিয়ে বোঝাই যে মনে করো এই যে আমি যে পৃথিবীতে আছি, আমার এই পৃথিবীতে থাকাটা কি দিয়ে সীমাবদ্ধ বলো তো? কি দিয়ে সীমাবদ্ধ? টাইম দিয়ে। টাইম দিয়ে সীমাবদ্ধ, তাই না? এবং এই টাইম দিয়ে যে সীমাবদ্ধ, এটা কার ক্ষমতা দিয়ে এই কাজটা করতেছে? টাইম তার নিজস্ব ক্ষমতা দিয়ে করতেছে, তাই না? এবং টাইম আমাকে আমরা এই কবিতাটা করেছিলাম, ওই যে কি জানো ফার্নহিল কবিতাটা, ফার্নহিল কবিতাটা পড়েছিলাম না? তাহলে বলো তো আমরা তাহলে কার মানে ক্ষমতায় আবদ্ধ? আসলে আমাকে কে একদম আবদ্ধ করে রেখেছে? সময়। আমাকে যেভাবে খুশি সময় চালাচ্ছে। আমি যখন ছোট ছিলাম একটা মোড়ে চলতাম, এইভাবে আমাকে ঠিক ওই ফার্নিলের কবিতাটা মনে করো, তাহলে বুঝতে পারবা যে ফার্নিলে আমাকে কি করতে, আনন্দ করতে 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 এক সময় এসে দেখলাম যে আসলে কবেই যেন আমি সময়গুলোকে কাটিয়ে ফেলেছি এবং সময় আমাকে এগুলো করিয়েছিল, ঠিক আছে তো? তো এরকম বলতেছে এখানেও ঠিক এরকম যে সময়ের এই ডিসিপ্লিন যে টাইমটা, তাই তো, একদম এদিক ওদিক হবে না। আমার মৃত্যু যদি থাকে যে 9টা, আমরা যখন ওই জিয়া করলাম না কি জানো, ডক্টর ফস্টাস বললো কি ঠিক রাত 12টায় কি হবে, তার সোলটাকে নিয়ে যাওয়া হবে। তাহলে টাইম, এখানেও টাইম দিতে দেখো, তাহলে টাইমের চাপে পড়ে আমরা বলতে পারি যে টাইমের চাপে পড়ে বা টাইমের যে আবদ্ধ অবস্থা, সে আবদ্ধ অবস্থাকে মেনলি আমরা এখানে বোঝাতে পারি। তাহলে টাইমের ক্ষমতার মধ্যে আমি কি আবদ্ধ? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে তো? কারণ এখানে হ্যাঁ স্যার, স্যার এই যে পাইছি, এই যে গুগলে পাইছি আমি এইমাত্র যে মেসেজে সেন্ড করছি, এই টেক্সটটা একটু দেখেন স্যার। হ্যাঁ, কি বলছো ওখানে? Slow chapter is a phrase used in Andrew Marvell's poem to his coy mistress to describe time slow, describe power. It implies that time gradually wears away at life and relationships, ultimately leading to decay and death. ওই একই কথা বলছে এখানে, তো আমরা
সেটা পেয়েছি, কিন্তু ওইটুকু দিয়ে কি বোঝাচ্ছে সেটা, যে আমরা অলরেডি আচ্ছা হ্যাঁ ওইটুকু দিয়ে পুরো সেন্সটা তো আমরা পেয়েছি অলরেডি। এখানে তো এই কথাগুলো ঘুরে ফিরে বলছে যেখানে, তাই না? এটা বললাম না, আমি পড়লাম এখান থেকে এই যে। কিন্তু এই তুমি যেটা বলছো যে স্লো চ্যাপ পাওয়ার বলতে কি বোঝাচ্ছে, এখানে কিন্তু এটাকে বর্ণনা করা আলাদা করে, ঠিক আছে তো? এটা হচ্ছে যে আমরা সময়ের ইয়াতে পুরো আবদ্ধ, ঠিক আছে তো? সময় পুরো ডিসিপ্লিন, ওর এক সেকেন্ড এদিক ওদিক হবে না। অতএব এর ভিতরে বসে ওই চাপে পড়ে ল্যাঙ্গুয়েজ করা, দুঃখ করার থেকে আমার কি করা উচিত? সময়টাকে ব্যবহার করা উচিত, ইউজ করা উচিত। হ্যাঁ স্যার, এই যে ডিভোর করা মানে গ্রাস করা, একবার ফুল ইউজ করা। আমাদেরকে নিয়ন্ত্রণ করছি কি আমরা টাইমকে নিয়ন্ত্রণ করি, ঠিক আছে তো? মানে কি আমি যতদিন থাকবো টাইম দিকে ওই সেই যেমন ডক্টর ফাস্টাসকে কত বছরের সময় দেওয়া হয়েছিল ব্যবহার করার জন্য? 24 কত বছর? 24 বছর। তার থেকে 1 সেকেন্ডও কি বেশি হয়েছে? 1 সেকেন্ডও বেশি হয়েছে না স্যার। এখন ওই যে শেষের মুহূর্তে, শেষের যে 1 ঘন্টা ডক্টর ফাস্টাস ল্যাঙ্গুয়েজ করতেছে, হ্যাঁ টাইম চলে যাচ্ছে, টাইম যেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে সামনের দিকে, হ্যাঁ 11টা 1 মিনিট 11টা 2 মিনিট এরকম করে যেন টাইম কি করছে আস্তে 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 আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে ওই টাইমের ওই চ্যাপের ভিতরে থেকে, ওই ডিসিপ্লিন যে সময়সীমা ওর ভিতরে থেকে ল্যাঙ্গুয়েজ করার থেকে বরং ওই সময়ের ভিতরে আমি অন্য কিছু করি, এনজয় করি, টাইম যা করে আমার করতে থাকুক, আমি ওসব নিয়ে ভাববো না। ঠিক ছোটবেলায় যেমন আমরা ভাবিনি, আমরা ঠিকই আস্তে আস্তে বড় হয়ে গেলাম, আমরা ভাবতেই পারি আমি কবে বড় হয়ে গেছি। কেউ কি ভাবতে পারছে আমি কবে বড় হলাম? বলো। সে হাই স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে আসলাম, তারপরে বিশ্ববিদ্যালয়ে আসলাম, তারপরে জীবন শেষে তারপর প্রেম করবো, বিয়ে করবো, সন্তান হবে, আরে কেমন করে যেন শেষ হয়ে গেল সব, বুঝতেই পারলাম না আমি কার অধীনে চলছি, পুরো টাইমের অধীনে চলছে। টাইম যেন আমাকে আস্তে 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 ওই জায়গাতে নিয়ে যাচ্ছে, এটা বলতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবং এখানে আয়রন গেট কি বলা আছে যে আমরা অনেক কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হই, যে জীবন যেন করতে দেয় না, সেখানে কই বলতেছে সব বাদ দিতে হবে, জীবনের আয়রন গেট ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে একদম গেটের ওই পারে গিয়ে যে সকল আনন্দ মজাগুলো আছে সেগুলোকে একদম কি করতে হবে, খেয়ে ফেলতে হবে, ক্লিয়ার করে নিতে হবে, একদম ছিঁড়ে, মানে আমার যা প্রয়োজন তা কিছু আমাকে নিয়ে চলে আসতে হবে। মানে মূল কথা হলো টাইমকে ব্যবহার করতে হবে, ঠিক আছে তো? অতএব তুমি যে লজ্জা পাচ্ছো, আমার কথায় মনোযোগ দিচ্ছ না, দয়া করে এসব বাদ দিয়ে চলো আমরা সময় মতো, সময় যখন পেয়েছি এই সময়টাকে ব্যবহার করি এনজয় করার কাজে, হ্যাঁ এইভাবে বলা আছে। তাহলে আমি দেখে এগুলো দিয়েছি কোটেশন সহ সুন্দর করে একটু বুঝে দেওয়ার চেষ্টা করেছি, এগুলো থেকে সংগ্রহ করে নিয়েছি। তোমরা একটু দয়া করে এই লেটু পড়ে ফেলবা, ঠিক আছে? এই শীটটা পুরোটা পড়ে ফেলবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কি আর কারো কোনো সমস্যা আছে এটাতে? না স্যার। না স্যার। একটু প্যারাফ্রেজ গুলো পড়ে নিবা, আমি আর প্যারাফ্রেজটা পড়াচ্ছি না, দেখি আজকে আমাদের পরবর্তী কবিতাটা আমরা পড়ে ফেলতে পারি না। দুটো কবিতা আজকে শেষ করতে হবে। এরপরটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ, হ্যাঁ ভালোবাসার সংজ্ঞা এবার শেখাবে আমাদেরকে, যে ভালোবাসা কি জিনিস। স্যার অ্যান্ড্রু মার্ভেল তো দুই কবিতায় দুই রকম সুর গাইছে, এই কবিতায় পুরো একেবারে লাস্ট ফুল ডিজায়ার দিয়ে এবারে পরের কবিতায় গিয়ে একেবারে সাধু হয়ে গেছে। মানে সব চিন্তা ভাবনাই তো আছে, তাই না? সাহিত্যের ভিতরে সবকিছুই এর ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবই মানুষের চিন্তা ভাবনার মধ্যে আছে, এই চিন্তা ভাবনা মানুষও পৃথিবীতে আছে নাকি? এখানে সবচেয়ে বড় বিষয় হলো মেটাফিজিক্যাল যে সেন্সগুলো, হ্যাঁ যে উদাহরণগুলো দিয়েছে, কিসের তুলনা করছে, হ্যাঁ যে ভেজিটেবল লাভ, এটা একটা কি হাইপারবোলিক মেটাফিজিক্যাল, হ্যাঁ কম্পারিজন, হ্যাঁ লাভকে বলা হয়েছে ভেজিটেবল লাভ, হ্যাঁ দেখি কি বলে, দেখো দ্য ডেফিনেশন অফ লাভ, লাভ কি জিনিস, লাভ আসলে কোনটা হয়, কোনটাকে আমরা লাভ বলতে পারি, হ্যাঁ লাভের সংজ্ঞা তো আমরা অনেকভাবে দিয়ে থাকি নাকি? বলছে দেখো, মাই লাভ ইজ অফ আ বার্থ অ্যাজ রেয়ার, আমার ভালোবাসাটার একটু অন্য ধরনের, একটু বিরল টাইপের ভালোবাসা, অ্যাজ ইটস ফর অবজেক্ট স্ট্রেঞ্জ অ্যান্ড হাই, কারণ এই যে ভালোবাসাটা যা থেকে তৈরি হয়েছে, তাই তো যে জিনিস থেকে তৈরি হয়েছে সেই অবজেক্টগুলো হচ্ছে
একটু অদ্ভুত প্রকৃতির এবং হাই। আমার ভালোবাসা একটু রেয়ার প্রকৃতির। হ্যাঁ, আমার এই ভালোবাসা যেন অন্যের সাথে মিলে না। ইট ওয়াজ বিগটেন বাই ডিসপেয়ার আপন ইম্পসিবিলিটি। আমার ভালোবাসাটা হতাশা এবং ইম্পসিবিলিটির মাধ্যমে জন্ম লাভ করেছে। মনে করো ডিসপেয়ার হচ্ছে কি পিতা, আর ইম্পসিবিলিটি হচ্ছে মাতা। তাহলে এই পিতা মাতার ফলাফল হলো আমার লাভ। কারণ এর মানেটা কি, এই দুটো শব্দ দিয়ে কি মানে কি বোঝাচ্ছে? তার ভালোবাসা কি বাস্তবায়ন হয়েছে? আসলে না না স্যার। স্যার। আমার ভালোবাসাটা হচ্ছে বাস্তবায়ন হয়নি। তাহলে আমার ভালোবাসা একটু অন্য টাইপের। আমি একটু ছেঁকা খাওয়া মানুষ, বুঝলেন না? ছেঁকা খেয়েছি, আমি ডিজায়ার করেছিলাম, তাই না, যে ভালোবাসবো, কিন্তু আসলে আমি হতাশ হয়েছি। এবং আমার ভালোবাসা ছিল ইম্পসিবিলিটি, মানে আমি এমন কাউকে ভালোবাসতাম তাকে কোনোদিন পাবো আমি, এটা কখনো সম্ভব। যেমনটা ঠিক ওই WBS এর মতো। হ্যাঁ, WBS 52 বছর পর্যন্ত অপেক্ষা করেছে। হ্যাঁ, কিন্তু কি দাঁড়ালো? ডিসপেয়ার আর ইম্পসিবিলিটির তার ভালোবাসার চিহ্ন। এই জন্য তার মেয়ে হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়েছে, সেখানে বসেও সে মনে করতেছে সে তার কথা। ঠিক আছে তো? তার কি এক ধরনের হতাশা আর এক ধরনের অসম্ভাব্যতা। হ্যাঁ, এই দুটার মিলনে তার ভালোবাসাটা। তাই বলছে, তাহলে যদি বলা হয় যে তার ভালোবাসার জন্ম কার কার মাধ্যমে হয়েছে, হুইচ আর দ্য টু এলিমেন্টস অফ হুইচ হিজ লাভ হ্যাজ had a birth, despair and impossible। কি এখানে দেখো, ভালোবাসাকে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। আবার ডিসপেয়ারকেও পার্সনিফাই করা হয়েছে, ইম্পসিবিলিটিকেও পার্সনিফাই করা হয়েছে। তাহলে এই দুটাই হচ্ছে তার ভালোবাসার কি প্যারেন্টস, ডিসপেয়ার এবং ইম্পসিবিলিটি। ম্যাগনানিমাস ডিসপেয়ার, এবার ডিসপেয়ারকে বলছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে কি বলো তো? স্যার উদার। উদার, হ্যাঁ, মহানুভব। বলছে মহানুভব, উদার। ডিসপেয়ার অ্যালোন কুড শো মি সো ডিভাইন আ থিং হোয়ার ফিবল হোপ কুড নেভার হ্যাভ ফ্লোন। বলতেছে আশা যেখানে নিয়ে যেতে পারেনি। হ্যাঁ, বলছে ফিবল হোপ। দেখো, হোপকে বলেছে ফিবল, দুর্বল, আর হতাশাকে বলেছে ম্যাগনানিমাস। তার মানে কি, অনেক আশা করেছি, অনেক সময় ধরে অপেক্ষা করেছি, কিন্তু আশা করে কাজ হয়নি, কারণ আশা ছিল দুর্বল। তাহলে আশা যেখানে উড়ে যেতে পারে, মানে কি, ফিবল হোপ কুড নেভার হ্যাভ ফ্লোন। তাহলে ফ্লোন মানে কি, ফ্লাই এর পাস্ট পার্টিসিপল নাকি? তাহলে আমার দুর্বল আশা যেখানে যেতে পারেনি, আমার হতাশা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, সেই রকম ডিভাইন জিনিসকে দেখিয়েছে, যে আশা আমাকে ওরকম ডিভাইন জিনিস কখনো দেখাতে পারেনি। কারণ আশা কি করেছে, সেখানে তো উড়ে যেতে পারেনি, বরং কি করেছে, ভেনলি ফ্ল্যাপড ইটস টিনসেল উইং। আশা শুধুমাত্র তার এই দুর্বল পাখাগুলোকে শুধুমাত্র সে ডানা ভাঙা পাখির মতো ফ্ল্যাপ করেছে, ভেনলি। এতদিন ধরে আমি আশাকে নিয়েছিলাম, আশাতে ভর করেছিলাম, কিন্তু আশা আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেনি, আশা আমাকে সেই জিনিস দেখাতে পারেনি যে জিনিসটা আমাকে দেখিয়েছে এই ম্যাগনানিমাস ডিসপেয়ার। তাই তো? কি দেখালো তাহলে? বলো। টিনসেলের স্পেসিফিক মিনিংটা কি? টিনসেল মানে হচ্ছে, তোমরা তখন পড়নি, থার্ড ইয়ারে ওই যে ইয়া পড়বো আমরা যখন, তখন বুঝতে পারবো। টিনসেল মানে হচ্ছে খুবই পাতলা, যে পাখা খুবই দুর্বল, এইটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে তো? মানে বিশেষ করে কখনো ঝিঝি পোকা দেখছো? ঝিঝি পোকা দেখছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেমন ওর পাখা কেমন? স্যার উপরের অংশ একটু মোটা থাকে, ভিতরে হচ্ছে একেবারে পাতলা। পাতলা এবং পাতলা পোশাক জালের মতো নাকি? এই পাশ থেকে ও পাশ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকচিক করে ওই সূর্যের হিটে পড়লে। ট্রান্সপারেন্ট, তাই না? তো ওইরকম দুর্বল পাখা, যেটাতে কোনো আঘাত লাগলেও ও ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে তো? মানে বোঝানো হচ্ছে কি, অকারণেই সে শুধু কি করেছে, আমার আশা শুধু অকারণেই পাখা ছাপিয়েছে, কিন্তু কোথাও উড়ে যেতে পারেনি, সেই পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারেনি, যে জিনিসটা আমাকে এই ডিসপেয়ার দেখিয়েছে। তাই বলতে ম্যাগনানিমাস ডিসপেয়ার অ্যালোন কুড শো মি সো ডিভাইন আ থিং। তাহলে এত ডিভাইন একটা জিনিস আমাকে দেখাতে পেরেছে যেটা আমার আশা পারেনি। অতএব আশাকে বলা হচ্ছে ফিবল। তাহলে এতদিন আশা করে লাভ কি? এই যে WBS এই যে 52 বছর অপেক্ষা করে থাকলো, কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয়নি। ঠিক আছে তো? দেখো, বুঝতে পারছো কিনা? স্যার ফিবেবল অর্থ কি? ফিবল মানে দুর্বল। বললাম ফিবল মানে কি, দুর্বল। আমি বললাম না, ফিবল মানে কি, দুর্বল। হ্যাঁ, দুর্বল। আর ভেনলি মানে কি, অকারণে। ভেন মানে কি, অকারণে। ফ্ল্যাপ মানে কি, ঝাপটানো, পাকা ঝাপটানো। ঠিক আছে তো? তাহলে আলটিমেটলি দেখি তো আমাদের এআই আমাদেরকে কি দেয়, এটা দিয়ে দেখি।
সেন্সটা বুঝতে পেরেছো যে আমি আসলে হতাশাকেই তখন এটা দেয়নি, এআই বলতেছে আমি পারবো না এটা দিতে নাকি। আচ্ছা তাহলে দেখো, হাউ ওয়াজ লাভ বিগটেন ইন দ্য ডেফিনেশন অফ লাভ। তাহলে ডেফিনেশন অফ লাভ এই কবিতায় লাভের জন্ম হয়েছে কিভাবে? এই যে বাই ডিসপেয়ার আপন ইম্পসিবিলিটি নাকি, ইম্পসিবিলিটির উপর আপন করে মানে কি ডিসপেয়ারের সঙ্গবদ্ধতায় সেই লাভটার জন্য। আর এমন একটা ভালোবাসা যে ভালোবাসা একটু রেয়ার টাইপের। এন্ড ইয়েট তবুও আই কুইকলি মাইট অ্যারাইভ হোয়ার মাই এক্সটেন্ডেড সোল ইজ ফিক্সড। ঠিক আছে, আমার আশা দুর্বল হয় খুব, ঠিক আছে, তারপরেও আমি কিন্তু সেই জায়গায় পৌঁছায় গেছি যেখানে আমার সোল কি করা আছে, ফিক্সড করা আছে। মানে কি আমার যতটুকু কি থাকবে ভাগ্যে দেওয়া আছে, আমি কি তার চেয়ে বেশি দূর যেতে পারবো বলতো? আমার ভাগ্যে যা আছে তার থেকে বেশি দূর যেতে পারবো? না স্যার। অতএব where my extended soul is fixed, fixed মানে কি, মানে একদম আটকানো, মানে একদম সীমাবদ্ধ করে দেওয়া নাকি, তার বাইরে আমি যেতে পারবো না, সেটুকু পর্যন্ত আমি যাবোই। তাহলে আমি চেষ্টা করেছি। যখন তোমরা পড়বা রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা আছে দ্য লাস্ট রাইড টুগেদার, হ্যাঁ ওইখানে তোমরা একটু পড়বা, ওখানে এরকম বিষয় আছে যে আমরা সবাই তো আশা করি, তাই না? আমরা সবাই অনেক বড় কিছু হওয়ার আশা করি। আমি যেমন একটা আশা করেছিলাম যে আমি সিনেমার পরিচালক হব, বুঝতে পারছো? যে ইংল্যান্ডে পড়াশোনা করব, সেখানে ডিরেক্টর হব, সিনেমার পরিচালক হব, আমার খুব ইচ্ছা ছিল। আমি হতে পেরেছি সেটা বলো? তাহলে আমার সোল কি করেছে, অনেক কিছু আশা করেছে, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আমাকে ফিক্সড করে রেখেছে যে তুমি ভাই এর থেকে বেশি যেতে পারবে না, তুমি বাবা এর থেকে বেশি যেতে পারবে না। সেই জায়গায় আমি পৌঁছে যাবোই। দেখো আমি অন্য কিছু আশা করতেছি, সেখানে যেতে পারতেছি না, অথচ যা কিছু আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছে সেটা আমি চাইলেও যেতে পারতেছি, না চাইলেও যেতে পারতেছি। আর যেটা আমি পাবো না, আমার যেটা না, সেটা আমি যত চেষ্টাই করি আমি যেতে পারবো, আমি যেতে পারবো। তাই বলতেছে যে yet I quickly might arrive, আমি যেতে পারবো সেই জায়গায় where my extended soul is fixed, আমার সোল যেখানে ফিক্সড করা আছে। বাট fate does always drive, কিন্তু মাঝে মাঝে ভাগ্য কি করে, এই জায়গাতে বাধা সৃষ্টি করে। আয়রন ওয়েজ মানে কি, অনেক সময় স্লুইস গেট দেখছো, ওই যে বিশেষ করে নদীর পানি দেওয়ার জন্য, স্লো করে দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য অনেক সময় গেট, স্যার স্লুইস গেট, হ্যাঁ স্লুইস গেট, তাই তো, স্লো করে দেওয়ার জন্য বিশেষ করে ভারত ইউজ করে না, ভারত কি করে, হ্যাঁ স্যার তিস্তার পানি ওই যে আটকে রাখে, আটকে রাখছে। তো এরকম মাঝে মাঝে ওই জায়গায় পৌঁছানোর জন্য আমি যতই চেষ্টা করি না কেন, ওই ভাগ্য এসে মাঝে মাঝে তার আয়রন ওয়েজ চালিয়ে দেয়। হ্যাঁ মানে কি আমাকে বাধা সৃষ্টি করে, হ্যাঁ আমাকে ওই জায়গায় যেতে দেয় না। and always crowds itself betwixt, আর ভাগ্য এসে ওই জায়গায় এসে ক্রাউড করে। ক্রাউড করা মানে কি, মানে এসে ওই লোকজন সামনে এসে, যেমন আমরা রাস্তায় চলতে গেলে সামনে যত মানে কোন জায়গায় চলতে আমাদের বাধা বেশি, মানে ফাঁকা রাস্তায় নাকি ভিড় রাস্তায়, কোন জায়গায়? ভিড় রাস্তায়, ভিড় রাস্তায়, তাই না? তার মানে আমি যেতে যাচ্ছি তাড়াহুড়ো করে, মানে কুইকলি যেতে যাচ্ছি, কিন্তু মানুষজন বারবার আমার সামনে বাড়তেছে। বিটুইক্স মানে আমার সামনে, তাহলে আমার আশা আর মাঝখানে হচ্ছে জনগণ। আমি যত যেতে যাচ্ছি সামনে, ওই জনগণ এসে আমার সামনে দাঁড়াচ্ছে, ওদেরকে ঠেলে আমাকে আবার যেতে হচ্ছে। তার মানে কি আমাকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। তাহলে আমি যা চাচ্ছি সেটা আমি সহজে কি করতে পারছি না, অর্জন করতে পারছি না। ঠিক আছে তো, এই জায়গাটা কি কথা বোঝা গেল? দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার বুঝছি স্যার। আমি আমার ওই জায়গাতে পৌঁছতে পারছি না, একটু আমাকে টাইম দাও। তারপরে কি বলছে এখানে দেখো তো, পরবর্তীতে
ফর ফেট, দেখো ভাগ্য কি, ফর ফেট উইথ জেলাস আইস ডাজ সি টু পারফেক্ট লাভস, কারণ আমার এই পারফেক্ট লাভ দেখে কে কি কি করছে, হিংসা করছে কে? ফেট জেলাস। হ্যাঁ, ফেট জেলাস হয়ে গেছে যে আমি তোমাকে কতখানি ভালোবাসি, তাই তো? আমি আমার বিলাভেডকে এত ভালোবাসি, এত পারফেক্টলি ভালোবাসি যে ভাগ্য নিজেই ঈর্ষাবোধ করছে। and not lets them close, এবং এই দুই পারফেক্ট লাভকে এক জায়গায় হতে দিচ্ছে না। ঠিক আছে তো? বারবার এসে ভাগ্য কি করছে, ওই আয়রন ওয়েস চালিয়ে দিচ্ছে মাঝখানে, আমাদের দুইজনকে এক জায়গায় হতে দিচ্ছে না। কারণ কি, দেয়ার ইউনিয়ন উড রুইন হার, দেখো উড হার রুইন বি, হার বলতে ভাগ্যকে বোঝানো হয়েছে, কারণ ভাগ্য মনে করতেছে এই টু পারফেক্ট লাভ যদি এক জায়গায় হয় তাহলে হয়তো তার কপাল পড়বে, মানে তার ধ্বংস হয়ে যাবে। তাই বলছে দেয়ার ইউনিয়ন, দেয়ার বলতে এই টু পারফেক্ট লাভারের, হ্যাঁ, দুই পারফেক্ট লাভ যদি এক জায়গায় হয়ে যায়, ইউনিয়ন হয়ে যায়, তাহলে হয়তো বা এই ভাগ্যই ধ্বংস হয়ে যাবে। এই জন্য কি করছে, অ্যান্ড হার টিউরিনিক পাওয়ার ডিপোজ, এবং তার যে টিউরিনিক পাওয়ার রয়েছে, ভাগ্য যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, ভাগ্য যে অথরিটেটিভ, হয়তোবা মনে করতেছে ভাগ্য যে তার পাওয়ারই হয়তোবা ডিপোজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাগ্য ওই আমাকে আমার বিলাবের সাথে এক হতে দিচ্ছে না। কারণ আমরা দুজন যদি এক হয়ে যাই তাহলে ভাগ্যই হয়তোবা আমাদের কাছ থেকে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাগ্য আমাদেরকে দুইজনকে এক জায়গায় হতে দিচ্ছে না। কি বুঝতে পেরেছো কি জাতীয় মেটাফিজিক্যাল কনসেপ্ট ইউজ করেছে? হ্যাঁ, তাহলে কি এখানে ফেট হচ্ছে কি, জেলাস, আমাদেরকে এক হতে দিচ্ছে না। এন্ড দেয়ারফর, এবং ভাগ্য কি করছে, এন্ড দেয়ারফর হার ডিক্রিজ অফ স্টিল, স্টিল মানে কি শক্ত, শক্ত বা কঠিন, এখানে স্টিল বলতে কঠিন বোঝাবো। ডিগ্রি মানে কি আদেশ, তাহলে ভাগ্যর যে আদেশ, ভাগ্য যে নিয়ম, ভাগ্যর যে ল, সেগুলো কি করছে দেখো, হ্যাঁ, তাহলে হার ডিক্রিজ অফ স্টিল as the distant poles have placed, তাহলে ভাগ্য আমাদের দুইজনকে দুই জায়গায় এমন ভাবে রেখেছে, ঠিক যেমন করে দুই মেরু দুই জায়গায়। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কখন এক জায়গায় হবে বলো তো? না স্যার। তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেমন ডিস্ট্যান্ট প্লেসে অবস্থিত, দেখো ডিস্ট্যান্টলি প্লেস করেছে ভাগ্য, হ্যাঁ, ঠিক ওইভাবে কি করেছে ভাগ্য তার আদেশের মাধ্যমে আমাদের দুইজনকে স্টিল দিয়ে দুই দিকে আটকে রেখেছে, আমাদেরকে এক জায়গায় হতে দিচ্ছে না। তাই বলছে দো লাভস হোল ওয়ার্ল্ড অন আস ডাথ উইল, দেখো যদিও পুরো পৃথিবীর ভালোবাসা, পুরো পৃথিবীর যত ভালোবাসা আছে সে সব ভালোবাসা যদি আমাদের চারপাশে ঘুরে, দেখো দো লাভস হোল ওয়ার্ল্ড অন আস ডাথ উইল, মানে উইল নট বাই দেমসেলফ টু বি এমব্রেস, তারপরেও আমরা দুইজনকে এমব্রেস করতে পারবো না। আমাদের চারপাশে যদি ঘুরতেও থাকে ওই ঘুরবেই শুধু, কারণ কি এই পৃথিবী যখন ঘুরে, উত্তর মেরু দক্ষিণ মেরু কি শুধু ঘুরতেই আছে, কিন্তু ঘুরেও কি এক জায়গায় হতে পারে? কখনো হতে পারতেছে এক জায়গায়? হ্যাঁ, হতে পারবে না, তাই না? ঠিক অনেকটা চুম্বকের মতো, দুইটা মেরুকে এক জায়গায় করানো যাবে বলো তো? চুম্বকের নাকি বিকর্ষণ করবে? না স্যার, বিকর্ষণ করবে, তাই না? তাই ওরকম তাহলে আমাদেরও অবস্থা, যে ভাগ্য আমাদেরকে এমন ভাবে দূরত্ব বজায় রেখে চলেছে পোলের মতো, আমরা শুধু ঘুরছি, আমরা ও আমার দিকে আসতে যাচ্ছে, আমি তার দিকে যেতে যাচ্ছি, এইভাবে আমরা শুধু ঘুরতেছি, হ্যাঁ, এবং আমরা শেষ পর্যন্ত কেউ কাউকে এমব্রেস করতে পারছি না, মানে কি কেউ কাউকে স্পর্শ করতে পারছি না, কেউ কাউকে ধরতে পারছি না। ঠিক আছে, অতএব আমাদের তো সম্ভব না। তাহলে এইরকম ভালোবাসা, আমরা দুইজনকে এত ভালোবাসি যে আমরা এক জায়গায় হতে পারতেছি না। ঠিক আছে, দেখো কিন্তু আমরা দুইজনকেই কিন্তু সার্চ করছি, দুজনের পিছনেই কিন্তু ছুটছি, উত্তর মেরু দক্ষিণ দিকে, দক্ষিণ মেরু দিকে, আর দক্ষিণ মেরু উত্তর মেরু দিকে ঘুরতেছে, এরকম ভাবে বলতেছে। অতএব আমাদের যদি মিল হতেই হয়, তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কখন মিল হবে বলতো? যখন পৃথিবী কি টিকে থাকবে না ধ্বংস হয়ে যাবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একইভাবে একটা ফুটবলের মনে করো যদি বাতাস থাকে, তাহলে এক প্রান্তর সাথে কি আরেক প্রান্ত লাগানো যাবে, চ্যাপ্টা করা যাবে? বলো না স্যার। তাহলে বাতাস বের করে দিতে হবে নিশ্চয়ই, তাই না? তাহলে বলের একদিকের অংশ আরেক দিকের সাথে যদি চ্যাপ্টায় লাগাতে হয়, তাহলে তার ভিতরের বাতাসকে বের করতে, মানে বিষয়টাকে ফাটায় ফেলতে হবে, মানে ধ্বংস করে ফেলতে হবে, তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরুর সাথে মিলতে পারবে। ঠিক আছে, তাই বলতেছে অতএব যতদিন না পর্যন্ত, আনলেস দ্য গিডি হেভেন ফল,
তাহলে যতক্ষণ না পর্যন্ত আকাশ ভেঙে পড়ছে and earth some new conventional tear এবং ভূমিকম্পের মাধ্যমে, হ্যাঁ, বিশাল কম্পনের মাধ্যমে পৃথিবী যতদিন না পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উত্তর মেরু কি দক্ষিণ মেরুর সাথে মিশবে? তাহলে ঠিক ওইভাবে তাহলে পৃথিবী এবং আকাশ বাতাস ভেঙে চুরমার হওয়ার আগ পর্যন্ত আমরা কি হতে পারবো না? আমরা জয়েন হতে পারবো না। আস টু জয়েন, তাহলে এটা হলেই আমরা জয়েন হতে পারবো। তখন কি হবে? দ্য ওয়ার্ল্ড শুড অল বি ক্র্যাম্পড ইনটু আ প্লেনিস্ফিয়ার। যে পৃথিবী হেমিস্ফিয়ার হয়ে আছে সেই পৃথিবীটাকে প্লেনিস্ফিয়ার করে ফেলতে হবে, প্লেন করে ফেলতে হবে, থালার মতো করে ফেলতে হবে। বলের মতো গোল রাখা যাবে না, কারণ পৃথিবী যতদিন বলের মতো গোল আছে ততক্ষণ পর্যন্ত উত্তর মেরু দক্ষিণ মেরুর সাথে মিশতে পারবে না। তার মানে যতক্ষণ আমরা এটা চ্যাপ্টা করে ফেলতেছি, তাই তো রুটির মতো তাদেরকে আমরা পিষে ফেলতেছি। ঠিক একটা বলকে যেমন বুলডোজারের নিচ দিয়ে চাপায় দিলে কেমন হবে? চ্যাপ্টা হয়ে যাবে না, একদিকে চামড়া আর একদিকে চামড়ার সাথে মিশে যাবে। ঠিক ওই রকম ভাবে পৃথিবী যদি পুরো ভেঙে চুরমার হয়ে যায়, আকাশ যদি ভেঙে পড়ে, তাহলেই হয়তোবা ওই উত্তর মেরু দক্ষিণ মেরু যেমন মিশে যাবে, আমরাও তেমনি ভাবে হয়তোবা দুইজন জয়েন হতে পারবো, দুইজন দুইজনকে পেতে পারবো। তার আগ পর্যন্ত আমরা একসাথে মিলিত হতে পারছি না। আমাদের বড় শত্রুকে এই মিলিত না হতে পারার, বলো তো কে? ভাগ্য নাকি? হ্যাঁ। সুতরাং ঠিক বলতো সমান্তরাল রেখা কখনো মিলতে পারে একজন একজনের সাথে? সমান্তরাল রেখা না স্যার। এইভাবে যদি প্যারালালি চলতে থাকে, এটা মনে করো ট্রেন লাইন, যেমন ট্রেন লাইন কি কখনো এক জায়গায় হবে না? দুইজন ওই সোজা ভাবে চলতে থাকবে, আজীবন চলতে থাকবে। হ্যাঁ, আজীবন চলতে থাকবে, আজীবন তাই সোজা চলবে। তাই বলছে যে as line, ঠিক লাইনের মতো, so loves oblique may well themselves in every angle greet। তাহলে লাইনের মতো, যে যদি লাইনকে আমরা সোজা রাখি তাহলে মিলতে পারবো না, কিন্তু লাইনকে যদি আমরা অবলিক করি, অবলিক মানে বাঁকানো, তাহলে লাভ ঠিক লাইনের মতো যদি আমরা লাভকে একটু বাঁকাই তাহলে হয়তোবা অ্যাঙ্গেল হওয়ার মাধ্যমে আমরা গ্রিড করতে পারবো, তাই তো? দেখো বলছে themselves in every angle greet, তাহলে একমাত্র লাইন যদি অবলিক করা হয়, বাঁকা করা হয়, তাহলে হয়তো তারা এভরি অ্যাঙ্গেলে একজন আরেকজনের সাথে গ্রিড করতে পারবে। কিন্তু আমাদের তো আর অবলিক লাইন না, বাট আওয়ার্স সো ট্রুলি প্যারালাল, কিন্তু আমাদের লাইন হচ্ছে সমান্তরাল। দো ইনফাইনাইট, আর এই সমান্তরাল লাইন অসীম হলেও ক্যান নেভার মিট, কখনো মিট করতে পারবে না, কারণ আমাদের দুজনের ভালোবাসা সমান, প্যারালাল ভালোবাসি আমরা, ঠিক আছে তো? কম বেশি না, এই জন্যই সমস্যা। এই জন্য আমরা দুইজনের পিছনে শুধু দৌড়াচ্ছি, ও আমার পিছনে, আমি তার পিছনে, ঠিক আছে তো? আমি যাচ্ছি তার পিছনে, সে যাচ্ছে আমার পিছনে, তাহলে কি কখনো হবে? মনে করো একটা গোল একটা পুকুর রয়েছে, তাকে আমি ধরতে যাচ্ছি আর সে আমাকে ধরতে যাচ্ছে, দিয়ে একই দিকে ঘুরতেছে মনে করো, তাহলে সেও দৌড়াচ্ছে আমার পিছনে, আমি দৌড়াচ্ছি তার পিছনে, কখনো কি মিট হবে? যদি একই রকম গতি হয়, একই গতি, একই দিকে, তাহলে আমরা আজীবন ঘুরতে থাকবো, কিন্তু কখনোই মিলতে পারবো না। কিন্তু যদি ওর ভিতরে কেউ স্লো হয় আর কেউ যদি ফাস্ট হয়, তাহলে হয়তো করা যাবে। কিন্তু এখানে বলছে কি, আমাদের ভালোবাসা তো প্যারালাল, হ্যাঁ, এবং ইনফাইনাইট। এইভাবে যদি ইনফাইনাইট অবস্থায়, অসীম অবস্থায় যদি আমাদের এই কাজ চলতেও থাকে, এই ভালোবাসা, তাও আমরা একসাথে মিলতে পারবো না। সুতরাং আমাদের ভালোবাসা হচ্ছে এরকম অদ্ভুত ধরনের ভালোবাসা, ঠিক আছে তো? Therefore the love which us doth bind, অতএব যে ভালোবাসা আমাদের বেঁধে রেখেছে, সেই ভালোবাসাকে কি করছে? But fate so investly diverse, এই ভাগ্য ঈর্ষা করে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে, বাধা সৃষ্টি করে রেখেছে। Is the conjunction of the mind, দেখো স্যার, ইনভিয়াসলি অর্থ কি? ওই যে সো ইনভার্স মানে কি? স্যার এনভি থেকে ইনভার্সলি আসছে স্যার। হ্যাঁ, এনভি থেকে ইনভার্স মানে ঈর্ষা করা। আমি তো বললাম ঈর্ষা করা, শব্দ ইউজ করি না আমি এখনই, ঈর্ষা করে, তাই তো? ঈর্ষান্বিতভাবে আমাদের কি করে রেখেছে? ডিবার করে রেখেছে। ডিবার মানে কি? বার দিয়ে রাখা, বাধা সৃষ্টি করে রাখা, আলাদা করা, বাদ দিয়ে রাখা, এরকম বাদ দিয়ে রাখার মতো। হ্যাঁ, যেমন ভারত বাদ দিয়ে পানি ওইদিকে রাখছে, আমাদেরকে দিচ্ছে না, ঠিক ওইভাবে আমার প্রেমিকের সাথে আমাকে মিশছে না, সামনে একটা ওইরকম বাদ দিয়ে রেখেছে, ঠিক আছে তো? এবং বলছে কি, ইজ দ্য কনজাংশন অফ দ্য মাইন্ড, আমাদের মনের মিল থাকলেও অপোজিশন অফ দ্য স্টার্স, কিন্তু আমরা ফিজিক্যালি একদম স্টারের মতো অপোজিট। একটা স্টার কি কখনো আরেকটা স্টারের সাথে মিলতে পারবে? বলো, তাহলে ধ্বংস হয়ে যাবে নাকি? কারণ এমন একটা মাধ্যাকর্ষণ শক্তিতে আছে, একটা নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করে আছে, সেই দূরত্বে সকল স্টার একজন আরেকজনের সাথে ঝুলে আছে, কিন্তু আবার সবাই সবার অপোজিশন,
ঠিক ওইরকম দেখো একটা স্টার কিন্তু অন্য স্টারের আকর্ষণেই কি করে আছে, ঝুলে আছে, কিন্তু আবার সবাই সবার বিপরীতে আছে, কেউ কারো কাছাকাছি আসতে পারবে না। অতএব এইভাবেই আমরা আজীবন একজন আরেকজনের সাথে টানে থাকবো, মনের টানে থাকবো, কিন্তু ফিজিক্যালি আমরা কি দূরত্ব বজায় রেখে থাকবো ওই স্টারের মতো। কি কথা বুঝতে পেরেছো? তাই বলছে দেখো এই জায়গায় যদি আমরা একটু এআই আমাদের কোনোভাবে একটু হেল্প করে কিনা, কি বলতে চেয়েছে শেষেরটুকু। দিয়েছে অতএব বলছে কি যে while opposition of the stars symbolize the external forces that prevent them from being physically together, হ্যাঁ, যে ফিজিক্যালি আমরা একসাথে করতে পারছি না, এটা বলছে। তাই মনের দিক থেকে হ্যাঁ বলছে কি therefore the love which us doth bind but fates so enviously diverse, এর মানে হলো this line বলছে যে the central conflict, the love that binds them is also the love that is unjustly prevented by fate, is the conjunction of the mind, মানে বলছে স্পিরিচুয়ালি কানেকশন, আমাদের মধ্যে কি ইনার এন্ড স্পিরিচুয়াল কানেকশন আছে বিটুইন দ্য লাভার্স, তাই তো, কিন্তু অপোজিশন অফ দ্য স্টার্স, কিন্তু ফিজিক্যালি ব্যারিয়ার দ্যাট সেপারেট দেম, সাজেস্টিং দ্যাট দেয়ার ফেট ইজ নট ইন দেয়ার কন্ট্রোল and is determined by the celestial realms. The star here symbolize fate and destiny, emphasizing the limitation of their physical existence. তাহলে মনের দিক থেকেও মিল থাকলেও শারীরিক দিক থেকে আমরা মিলিত হতে পারছি না। কি বুঝতে পেরেছো? কি বোঝা গেল কবিতা দুটা? জি স্যার। তাহলে অদ্ভুত ধরনের প্রেম, হ্যাঁ, যেটা একমাত্র ব্যর্থ প্রেমিকরাই সান্ত্বনা দিবে এরকম করে, নাকি? যে পাত্তা পাইনিও, হ্যাঁ, যে আত্মা পাইলেই হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে গেছে প্রেমিকার অন্যের সাথে, এখন ঘরে বসে বসে ওই গাঁজা খাচ্ছে আর এটা সান্ত্বনা নিচ্ছে, নাকি? নেশা কর না অনেকে, প্রেমের কারণে কাতর হয়ে নেশা। বরবাদ সিনেমা দেখছো? সবাই দেখছি বরবাদ সিনেমার কথা বলতেছে। এখনো এই যুগে এরকমটা চলে নাকি? দেখিনি স্যার ওই সিনেমা। না দেখি নাই, দেখি অনেক বলতেছে, আলোচনা করে, তো আমি বলছি তাহলে তো এরকমই। হ্যাঁ, আমাদের শাকিব খানের সেই ইয়ার মতো নাকি, রোজালিন্ড আর অরল্যান্ডো অ্যাজ ইউ লাইক ইট এর, ওটা কি হবে? হবে না তো, কারণ ওরা তো মিলে গেছে নাকি? হ্যাঁ স্যার, ওরা তো মিলে গেছে, ওদের তো আর হলো না। তাহলে ওটার অদ্ভুত প্রেম হয়নি, ওদের জেনারেল প্রেম, মানে যে প্রেম মিলে যায় সেটা জেনারেল, এখানে কোনো গুরুত্ব নাই। মিলাই গেছে, এবার বিয়ে শাদী করে মারামারি কর, নাকি? হ্যাঁ, লাইলি মজনুর মতো। হ্যাঁ, এই তো লাইলি মজনু, তারপরে সিরি ফরহাদ, তারপর হচ্ছে দেবদাস, হ্যাঁ, এদের মতো নাকি, পার্বতী, এইরকম কাহিনী হতে হবে। ওকে, যাই হোক, তাহলে কি সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এগুলোর যে তোমাদের বইয়ে যে কি বই তোমাদের, কোন রাইটারের, রামজি না সেন? স্যার সেনের বই স্যার। তাহলে যার যার বইয়ে প্যারাফ্রেজ আছে, আর আমি তো এগুলো লিখে দিয়েছি, এই কারণে তোমরা দয়া করে এগুলো একটু পড়ে নিবা। আগামী ক্লাস থেকে আমরা পরবর্তী যে ইয়াটা আছে 17 and 18th সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ সম্ভবত, তাই না? আমরা ওটা শুরু করব ফ্রান্সিস বেকনের এসে দিয়ে, ফ্রান্সিস বেকনের এসে অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ, হ্যাঁ, অফ লাভ, দেখো এইগুলো আছে। তাহলে 17 and 18th সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ, আচ্ছা। তো যাই হোক, যদি কারো সমস্যা থাকে একটু বলতে পারো, তাহলে আজকে এখানে এই পর্যন্তই। তাহলে আগামী ক্লাস কখন হবে বলছিলাম যেন? সোমবার। শুক্রবারে নেওয়ার আমি একটা সম্ভাবনা থাকতে পারে, তবে আমি মেসেজে জানিয়ে দেবো। তবে যদি না নিতে পারে তাহলে সোমবারে, কিন্তু তোমরা শুক্রবার একটু মেন্টালি প্রিপেয়ার থেকো, ঠিক আছে তো? আর এই কয়েকদিনের ভিতরে তোমাদের তো একটা কাজ দেওয়া আছে, ফেয়ারি কুইনের 22 তারিখ পর্যন্ত দিয়েছে, তাই না? ফেয়ারি কুইনের এটা কি পড়ছো তো সবাই, নাকি রিডিং পড়তেছো? জি স্যার। আর অলরেডি তাহলে আমাদের মোটামুটি বেশ একটা ইয়া শেষ হলো। আর এদিকে অরণ্যকটা আমরা করব। আচ্ছা, ফ্রান্সিস বেকনের আগে আমরা অরণ্যকটা পড়বো। তাহলে আগামী ক্লাসে আমরা অরণ্যক নিয়ে আলোচনা করবো, এটা মনে রেখো শুধু। এটাকে শেষ করে আবার একটা নভেল দিব, তারপর আমরা নন ফিকশনাল প্রোজে আসবো। ওকে, আচ্ছা, তো ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা এবং গুড নাইট, সবাই ভালো থাকো। আজকে পর্যন্তই। ওকে, বাই।